তো বেসিক কনসেপ্টে আমরা পপুলেশন সম্পর্কে যেটা জানি সেটা কি, যে পপুলেশন বলতে আমরা নর্মালি আমরা যেটা বুঝি যে মানুষ মানুষ হচ্ছে পপুলেশন। বাট স্ট্যাটিস্টিক্সের টার্মে পপুলেশন বলতে বোঝানো হয় যেই আইটেমটা বা যে স্পেসিফিক যে বিষয়টার উপর আমি ইনভেস্টিগেট করতে যাচ্ছি বা রিসার্চ করতে যাচ্ছি বা অ্যানালাইসিস করতে যাচ্ছি, সেই পার্টিকুলার টপিকের এলিমেন্ট যতগুলো আছে, যতগুলো আইটেম আমার আছে, সবগুলো আইটেমের একটা ফুল কালেকশনকে আমি পপুলেশন বলছি। এখন সেটা হতে পারে এরকম যে আপনি ধরেন বাংলাদেশের যে সকল এগ্রিকালচার ফিল্ডগুলো আছে, যেখানে আপনার ধান গম থেকে শুরু করে ফসলি জমি যেগুলো আছে, ওগুলোর উপর আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, তাহলে যতগুলো আপনার ফসলি জমি আছে, যত একর জমি আছে, সবগুলো হচ্ছে আপনার পপুলেশন। যদি আপনি সারা বাংলাদেশ বলেন তাহলে সারা বাংলাদেশ। এখন যদি বলেন যে না, আমার রিসার্চের এরিয়াটা হচ্ছে শুধুমাত্র প্রান্তিক যারা চাষি বা যারা কৃষক, মানে ঢাকা বাইরে অন্যান্য যে সকল জেলাগুলো আছে, যে সকল জেলায় বেশি উৎপাদন হচ্ছে, আলু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে ধান গম যা আছে, আপনি যদি ওরকম স্পেসিফিকলি চুজ করেন, তাহলে ওইটার পার্সপেক্টিভে যতগুলো আপনার জমি আছে, না যে সকল জমির উপরে অ্যানালিসিস করবেন, সেটা আপনার হবে পপুলেশন। বিষয়টা হচ্ছে এরকম। বা ধরেন আপনি যদি চিন্তা করেন যে আমি বাংলাদেশে দেখা যায় যে এখন যেই রিসেন্টলি অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা ফেসবুকে চোখে দেখি, আপনাদের এখানে দুজন আপু আছে, আমি দুজনের কথা বললাম, আনিকা এবং ইয়ার কথা, আমরিনের কথা, বিকজ তারা আসলে মানে আপনারা আসলে বেশি আসলে এই অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। সেটা হচ্ছে এরকম যে স্ট্রে ক্যাট অথবা স্ট্রে ডগ, ঠিক আছে, আপনারা যারা ক্যাট পার্সন অথবা ডগ পার্সন, মানুষের আসলে এই দুইটা প্রাণীর দুই ভাগে আর কি ভাগ করা থাকে। কিছু মানুষ হয় যারা ক্যাট পার্সন, যারা ক্যাট পছন্দ করে, ক্যাট পোষে, আর কিছু মানুষ হচ্ছে কি ডগ পার্সন। তো আপনি বাইরের কান্ট্রিতে দেখবেন যে এরকম কিছু কোশ্চেন করে। বেসিক কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আপনি আপনার পার্সোনালিটি কোন টাইপের, মানে হচ্ছে ক্যাট পার্সন বা ডগ পার্সন। আচ্ছা, এখন যেটা কথা বলতেছিলাম যে ধরেন আপনার এরকম একটা অ্যানালিসিস করতে যাচ্ছেন, যেটা ঢাকা শহরে যত ধরনের স্ট্রে ক্যাট অথবা ডগ, আমি একটা যদি বলি ডগ যদি ধরি, যে এরকম কুকুর যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের র্যাবিসে আক্রান্ত হয় বা অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয়, হ্যাঁ, পা খোঁড়া হয়ে যায় বা মারা যায়, হ্যাঁ, বা এদেরকে মানে একটু টেক কেয়ার করার নিয়ে যে সকল কাজগুলো হয়, ধরেন আপনি এই ধরনের কোনো একটা সোশ্যাল রিসার্চ করতে চাচ্ছেন এই পশুটার উপরে, এই প্রাণীটার উপরে, তাহলে এক্ষেত্রে যদি আপনি ঢাকা শহরকে যদি সিলেক্ট করেন, তাহলে ঢাকা শহরে সবগুলো কুকুর হবে, পার এটা পপুলেশন। তো পপুলেশনের কনসেপ্টটা হচ্ছে এরকম স্ট্যাটিস্টিক্সে। এখন এক্ষেত্রে স্যাম্পলটা কি? স্যাম্পলটা হচ্ছে এরকম যে আমি এই যতগুলো পপুলেশন আছে, এখান থেকে আমি কিছু অবজারভেশনের উপর বেস করে কিছু অবজারভেবল ইউনিটকে যদি আমি আলাদা করি, হ্যাঁ, লাইক 5%, 6%, 10% পর্যন্ত আমরা যেতে পারি, যেগুলো আমি বিভিন্নভাবে র্যান্ডমলি যদি চুজ করি বা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমি কিছু ডেটাকে আলাদা করি, দ্যাট উইল বি মাই স্যাম্পল, ওকে, বা স্যাম্পল পপুলেশন, যেটা অ্যাকচুয়ালি একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট। এটাকে আমরা বলছি, যদি আমি যদি এটাকে বুকিশ নলেজ, বুকিশ ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করি, তাহলে স্যাম্পলকে বলা হচ্ছে একটা রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। ওকে, খুবই সিম্পল জিনিস। তো আমাদের যেহেতু কাজটা হচ্ছে স্যাম্পল নিয়ে, আমরা স্যাম্পলটা কেন করি? কারণ কোনো একটা রিসার্চ করতে গেলে পুরো পপুলেশনের উপরে, যেটাই আপনি নেন না কেন, জায়গা জমি, কৃষি জমি অথবা কুকুর মানুষ, যেটাই আপনি নেন না কেন, সবারটা নেওয়া একসাথে, সবার ডেটা নেওয়া একসাথে নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট। সো সেক্ষেত্রে আমরা করি কি, একটা স্যাম্পল নিই, ওই স্যাম্পলের উপর আমরা কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করি বা কিছু হাইপোথিসিস টেস্টিং করি। সেই স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিউরটা হওয়ার পরে আমরা একটা ডিসিশন মেক করি এবং সেটা আমরা পুরো পপুলেশন উপর চাপাই দিই। মানে আমি বাংলা ভাষায় বলছি চাপাই দেওয়ার কথা। কেন? তখন ধরুন আপনি যদি অ্যারাউন্ড 100টা কুকুরের উপর একটা অ্যানালাইসিস করেন, বা ধরুন তাদের বিভিন্ন ধরনের হাইট, ওয়েট, কি ধরনের রোগ হচ্ছে, বা কয়জন সুস্থ আছে, কতগুলো কুকুর কত বছর বয়স পর্যন্ত বড় হচ্ছে, বা এই আর কি, এই ধরনের কিছু ডেটা যদি আপনি নেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে সারা ঢাকা শহরে যদি আমি বলি যে মোটামুটি 10-12 হাজার কুকুর আছে, এর মধ্যে আপনি 100টা কুকুর নিচ্ছেন, তাহলে আপনি 100টা কুকুরের উপরে যে ডিসিশনটা নেবেন, সেটা আপনি 10,000 কুকুরের উপরে অ্যাপ্লাই করে বলবেন যে হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি, মানে আপনার রাইটিংয়ে আপনি এইভাবে রিপোর্টটা লিখবেন, অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আমাদের স্যাম্পল থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ঢাকা শহরে কুকুরগুলো বেশিরভাগই হচ্ছে এরকম এরকম বিষয়, এরকম একটা আপনি রিপোর্ট করলেন বা একটা অ্যানালিসিস করলেন। তো
এক্ষেত্রে আমাদের কাজটা কি, যে স্যাম্পলটা আমরা কেন করি, যাতে আমরা পপুলেশনের উপরে একটা স্কেপটিক্যাল একটা অবজারভেবল একটা রিপোর্ট যেন আমরা দাঁড় করাতে পারি। তো এখানে আমার দুইটা জিনিস থাকে, আরও কয়টা জিনিস আছে, যদি মেইনলি দুইটা জিনিস বলি, একটা হচ্ছে স্যাম্পলিং ইউনিট। তো স্যাম্পলিং ইউনিটটা এটা ওয়েল ডিফাইন্ড হয়, মানে আপনি কোনটার উপরে করতে যাচ্ছেন সেটা ডিফাইন করা থাকতে হবে, খুবই ডিস্টিংক্ট থাকতে হবে, আইডেন্টিফায়েবল এলিমেন্ট থাকতে হবে। কুকুরের মাঝখানে বিড়াল ঢুকাতে পারবেন না, বিষয়টা হচ্ছে এরকম। সো এই দিস শুড বি আইডেন্টিফায়েবল এলিমেন্ট অর গ্রুপ অফ এলিমেন্টস। স্যাম্পলিং ফ্রেমটা কি? স্যাম্পলিং ফ্রেম হচ্ছে আপনি যত আপনি যেই স্যাম্পল নিচ্ছেন সেই স্যাম্পলের ভিতরে কয়টা করে আপনি আইটেমগুলো নিচ্ছেন। লাইক আপনি যদি বলেন যে আপনি 5টা স্যাম্পল নিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা এমন হতে পারে যে স্যাম্পল 1, স্যাম্পল 2, এইভাবে স্যাম্পল 5 পর্যন্ত। সেকেন্ড কোশ্চেনটা আসতে পারে যে এই স্যাম্পলের ফ্রেমটা কত, মানে ফ্রেম বলতে হচ্ছে যে আমার এটার ভিতরে আমি কয়টা করে ভ্যালু নিচ্ছি। আপনি যদি 10টা যদি করে নেন তাহলে সবগুলো হবে 10টা করে, তো টোটাল হবে এবং 50টা। তাহলে প্রথম প্রশ্নটা আসে যে আপনি কয়টা স্যাম্পল নিচ্ছেন, 5টা স্যাম্পল নিচ্ছেন, আপনার টোটাল স্যাম্পলের অবজারভেবল ইউনিট কত, 50। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এছাড়া ওই আমরা যদি এটাকে একটু ডিফাইন করি তাহলে সেক্ষেত্রে প্রথমে আসে স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ হচ্ছে নাম্বার অফ দ্য ইউনিটস কন্টেইনড ইন এ স্যাম্পল। একটা স্যাম্পলের মধ্যে আপনি যদি 10টা আইটেম করে নেন তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে স্যাম্পল সাইজ, যে একটা স্যাম্পলের ভিতরে আপনি 10টা করে আইটেম নিচ্ছেন। রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, যে স্যাম্পলটা অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারিস্টিক্সকে রিপ্রেজেন্ট করবে। যেমন আপনি যদি ধরেন একটা ফিচার নেন, যেই ফিচারের ভিতরে আপনি কোনো একটা ধরেন কুকুরের এইজ নিতে চাচ্ছেন, তাহলে এটার মনে হয় এইজই হয়, যেন এটা বয়সী যেন হিসাব করে, সেটা বছরে হোক, দিনে হোক, মাসে হোক। যদি হাইট বা ওয়েট বলেন তাহলে যেন সেটা ওই ওয়েটই হয়, অন্য কিছু যেন এর মধ্যে না ঢুকে। সো এগুলো প্রত্যেকটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স এবং ডিস্টিংটিভ, একটার সাথে একটা মিল রাখা যাবে না। প্যারামিটারটা কি বলা হয়? প্যারামিটার হচ্ছে যখন আমরা কোনো একটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্সকে নিয়ে আলোচনা করি, কথা বলি, তখন এটাকে আমরা বলি প্যারামিটার। প্যারামিটারটা সাধারণত গ্রিক লেটার দ্বারা প্রকাশ করা হয়। আলফা, বিটা, গামা, ডেল্টা, অমুক তমুক গ্রিক লেটার যা আছে এগুলো সবই পপুলেশনের উপরে বেস করে, মানে যখন আমরা দেখি এই ধরনের লেটারগুলো, যদি কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল আপনি যদি অ্যানালাইসিস করতে চান, বা ওখানে যদি কোনো ব্লগ, বই, এরকম কোনো একটা সোর্স থেকে যদি আপনি দেখেন, তখন আপনি বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি পপুলেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স। ইংলিশ অ্যালফাবেটগুলো করা হয় হচ্ছে স্যাম্পলের উপর, এবং সেটার নাম হচ্ছে স্ট্যাটিস্টিক, নট এসটা থাকবে না, জাস্ট স্ট্যাটিস্টিক। ইংলিশ অ্যালফাবেট এ বি সি ডি যা কিছু আপনি নিতে পারেন। আচ্ছা, বাংলাদেশে কিছু ওয়েল নোন সার্ভে কোম্পানি বা গভর্নমেন্ট পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে কিছু নাম, যেমন হচ্ছে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার, এগুলো বাংলাদেশি হচ্ছে বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে। তারপর এইসব জায়গা থেকে আমরা দেখা যায় যে কয়েকদিন পর পরই বিভিন্ন রিপোর্ট আপনারা দেখেন, এনজিওর বিভিন্ন রিপোর্ট দেখেন, ওরা এই রিপোর্টগুলো কোত্থেকে জেনারেট করে, ডাটাটা কোত্থেকে পায়, ওরা এই ধরনের সার্ভে যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে পায়। আমাদের যদিও সরাসরি এখানের মধ্যে অ্যাক্সেস নাই, বাট যারা এই ধরনের এনজিওতে জব করে তাদের হচ্ছে এই সকল সার্ভে ডেটার উপর ডিরেক্ট অ্যাক্সেস থাকে, তো ওখান থেকে তারা কাজগুলো করে। আচ্ছা, এখন স্যাম্পলের দুটো টাইপ আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, একটা নন প্রবাবিলিটি। যদিও এটা একটু ডিটেলসে যাওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট, কারণ এটা অনেক লেংদি প্রসেস, আমি ওইদিকে যাব না, আমি সিম্পল স্যাম্পলিংয়ের ক্ষেত্রে আমি থাকবো। প্রবাবিলিটি স্যাম্পলিংটা জাস্ট এটা আমরা কোনো যখন একটা স্যাম্পলের যখন আমরা কোনো একটা আউটকাম বা রেজাল্টকে যখন আমরা অ্যানালাইসিস করি, তখন এটা আমরা একটা প্রবাবিলিস্টিক ভ্যালু দিয়ে বলি। লাইক ফর এক্সাম্পল, ঢাকা শহরের 85% কুকুর হচ্ছে ধরেন কি বলে যে আপনার অভুক্ত, অথবা ধরেন আপনার প্রপার কেয়ার পায় না। অথবা আপনি যদি বললেন যে ঢাকা শহরের 25% কুকুর র্যাবিসে আক্রান্ত বা আক্রান্ত হওয়ার চান্স আছে, বা তাদের থাকার জায়গা খুবই, যে সকল জায়গা থাকে এরা খুবই ডার্টি, নোংরা। আচ্ছা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং হচ্ছে এই স্যাম্পলিংগুলোর রেজাল্টগুলো হয় আপনার প্রবাবিলিস্টিক ভ্যালু থাকে না, জাস্ট সেটা আপনার কিছু এটা কি বলা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল কিছু ডেটার উপর বেস করে আউটকামটা দেওয়া হয়। হ্যাঁ, সেটা হতে পারে ভালো, খারাপ, মন্দ, হ্যাঁ, গুড, বেস্ট, ওয়ার্স্ট।
সো আমরা হয়তো বলতে পারি যে কোন একটা মুভির হয়তো আমরা দেখলাম যে মুভিটা খুব ভালো চলতেছে, অনেক বিজনেস করছে, এখন যারা মুভি দেখতে গেছে তাদের মধ্যে থেকে আমরা স্যাম্পল হিসেবে সিনেপ্লেক্স থেকে বেরোচ্ছে, এর মধ্যে আমরা হয়তো 50 জনকে জিজ্ঞেস করলাম মুভিটা কেমন লাগছে। তো ধরেন এই ধরনের আমরা স্যাম্পল থেকে একটা অ্যানালাইসিস করে বললাম যে লাইক ফর এক্সাম্পল যে মেজরিটি এই কথা বলছে, হয়তো সেটা পার্সেন্টেজের না, বাট আমরা হয়তো মেজরিটি কথা বললাম বা মাইনর কথা বললাম, বা হয়তো বললাম যে থাকে না কিছু আপনার জিনিসগুলো এক্সপ্লেন করতে পারছি না আমি জিনিসটা, যেটা আপনার অ্যাকচুয়ালি নিউমেরিক ভ্যালু দ্বারা আসলে এক্সপ্লেন করা হয় না, নন নিউমেরিক ভাবে করা হয়, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আচ্ছা, স্যাম্পল ডিজাইনের ক্ষেত্রে সরি টানা কথা বললে হঠাৎ করে কাশি উঠে যায়। স্যাম্পল ডিজাইন করার ক্ষেত্রে আমি কয়েকটা সেম জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যে ফার্স্ট হচ্ছে স্পেসিফাইং দ্য অবজেক্টিভ। ওই যে বললাম আপনি কুকুর নেবেন নাকি বিড়াল নেবেন, এটা আপনাকে ঠিক করে নিতে হবে, ক্লিয়ার এবং কনসাইজ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে ডিফাইনিং দ্য পপুলেশন অফ কনসার্ন। আপনি ওই পপুলেশনটা কোন কোন জায়গা থেকে নিচ্ছেন, বা স্যাম্পলটা কোন কোন জায়গা থেকে নিচ্ছেন। এখন ধরেন আপনার রিপোর্ট বা আপনি অ্যানালাইসিস করছেন ঢাকার কুকুরের উপরে, বাট আপনি ডেটা নিচ্ছেন সিলেট বা রাজশাহী বা হচ্ছে নরসিংদী মুন্সিগঞ্জের কুকুরের উপর, তাহলে তো আর হবে না। সো ওইটা ডিফাইন করে নিতে হবে। তারপর হচ্ছে ডিফাইনিং দ্য স্যাম্পলিং ইউনিট। ইউনিট মানে হচ্ছে যে এককটা থাকবে, ধরেন যখন ওয়েট থাকবে ওটা যেন কেজিতেই থাকে, ওটা যেন আবার গ্রামে সরে না যায়, বা ওটা জন্য অন্য কিছু যদি না হয়। ধরেন আপনার ওগুলো ভ্যালু হচ্ছে, ধরেন সবই হচ্ছে আপনার কুকুরের ভ্যালুগুলো কেজিতে আপনি নিচ্ছেন, হাফ কেজি, 1 কেজি, 2 কেজি। 2 কেজি তো হয় না, এত বড় হয় না, বাট এগুলো আর কি। তো ধরেন ওই ইউনিটটা ফিক্স থাকতে হবে, এইজ হোক অথবা তাদের হাইট হোক অথবা তাদের কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স, কালার হতে পারে, চোখের কালার, বা হচ্ছে কান বা বডির কোনো স্পট থাকতে পারে। এই ধরনের যখন আপনার ইউনিট থাকবে এরা যেন যেন ডিস্টিংক্ট থাকে। স্পেসিফিং দ্য স্যাম্পলিং ফ্রেম। ওই যে ফ্রেম মানে হচ্ছে আপনি এটা যেন কমপ্লিট একটা অ্যাকুরেট আপ টু ডেট ইনফরমেশনটা থাকে, যে রো ওয়াইজ কলাম ওয়াইজ যেন টেবুলার ফর্মে যেন সাজানো থাকে। এবং তারপর লাস্ট হচ্ছে স্পেসিফিং দি স্যাম্পলিং মেথড, যেটাই অ্যাকচুয়ালি আমাদের মূল কাজ। বাকি অংশগুলো আমি আলোচনা করব স্যাম্পলিং মেথডের উপরে। তো প্রথম কাজগুলো আমরা আসলে এটা থিওরিটিক্যালি আমরা যখন এটাকে চিন্তা করে যখন আমরা কাজটা করি একটা স্যাম্পল তৈরি করার আগে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তো এগুলো আমরা মাথায় রাখলাম, ধরেন ওগুলো আমার মাথায় আছে, আমি জানি যে কিভাবে করতে হবে, এই পর্যন্ত আমি বুঝি। এখন আসি যে আমরা কিভাবে স্যাম্পলটা নিব। এখন স্যাম্পল নেয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, আমি জাস্ট বেসিক নিয়মগুলো একটু বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি, আপনি র্যান্ডমলি বিভিন্ন স্যাম্পল নেবেন, এখান থেকে একটু, এখান থেকে এটা, ওখান থেকে এইটা, এইভাবে আপনি যতগুলো দরকার ততগুলো আপনি স্যাম্পল নেবেন। এখন এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং যখন আপনি নেবেন সেক্ষেত্রে আমরা দুইটা টাইপ দেখি, একটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, একটা হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট। তো উইথ রিপ্লেসমেন্ট কথাটা শুনি আমরা বুঝতে পারছি যে রিপ্লেস করার সাথে সম্পর্কিত। উইথ রিপ্লেসমেন্ট মানে আপনার পছন্দ হচ্ছে না, আপনি রেখে দিয়ে আবার আরেকটা স্যাম্পল নিলেন। আর উইদাউট রিপ্লেসমেন্ট হচ্ছে যে আপনি যা নিবেন তা আপনাকে নিতেই হবে, আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এটাকে আমি যদি একটু একটা এক্সাম্পলের মাধ্যমে বলি, ধরেন আপনি গ্রামে গেছেন, গ্রামে গেলে ওখানের মধ্যে আপনি মাছ ধরতে গেছেন। তো ধরেন ওখানে একটা পুকুর, একটা বড় কিছু একটা ডোবা আছে, পুকুরই বলতে পারেন। তো আপনি ওখানের মধ্যে গেছেন, ওখানে গিয়ে অনেক মাছ আছে, আপনি ওখানে মাছ শিকার করতে গেলেন। এখন ধরেন ওই সময় দুপুর বা লাঞ্চ টাইমের সময় চলে আসবে, আপনাকে ওই সময় যেতে হবে, আপনি সকাল থেকে বসে আছেন। এখন আপনি চিন্তা করতেছেন যে আমি যেহেতু এখানে মানে মাছ ধরতে আসছি, সো আমি বড় বড় মাছ যেগুলো আছে সেগুলো নিয়ে যাব। যদি কোনো কারণে ছোট মাছ আপনার বড়শিতে আটকে যায়, আপনি বড়শি থেকে মাছটা খুলে আপনি আবার পুকুরে রেখে দিলেন, ঠিক আছে? আপনি ওই মাছটা বললেন জিলে আপনি জিন্দিগি বলে আপনি ছেড়ে দিলেন। তো এটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। কিন্তু ধরেন এমন যদি হয় যে আপনার হাতে সময় নেই, আপনাকে হয়তো 10-15টা মাছ নিয়ে বাসায় যেতে হবে, বাসায় মেহমান আসছে, তাড়াহুড়া আছে একটা, যা আছে হাতের পাশে আপনি তাই নিলেন। ছোট পুঁটি মাছ থেকে শুরু করে বড় বোয়াল মাছ যা আপনি পাইলেন সবই নিয়ে ফেললেন, কিছু বাদ দিলেন না, বা কিছু আপনি আপনার ফেরত রাখার কোনো অপশন নাই। সেক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে উইদাউট রিপ্লেসমেন্ট, যে আপনি নিয়ে আর ফেরত দিতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। আচ্ছা, এক্ষেত্রে র্যান্ডম স্যাম্পল বের করার কিছু, বা স্যাম্পল নাম্বার বের করার কিছু নিয়ম আছে। লটারি মেথড আমরা জানি, আমরা বিভিন্ন
ফাংশনে দেখি একটা বলের মধ্যে অনেকের নাম থাকে অথবা ফোন নাম্বারে লাস্ট 4 ডিজিট থাকে, তারপর একটা বাচ্চা ছেলে বা মেয়েকে দিয়ে নিউট্রাল ভাবে হচ্ছে তাকে দিয়ে তুলে তুলে হচ্ছে মাইকে অ্যানাউন্স করে যে আমাদের দশম বিজয়ী হচ্ছে, তার নাম হচ্ছে অতু বা তার ফোন নাম্বারের লাস্টে 4 ডিজিট হচ্ছে এইটা, লটারি মেথড। আর হচ্ছে র্যান্ডম নাম্বার টেবিল হচ্ছে বিভিন্ন আপনার এস্টাবলিশড কিছু টেবিল আছে, যে টেবিল থেকে আপনি আপনার র্যান্ডম নাম্বারগুলো সংখ্যাগুলো চুজ করতে পারেন, যেমন ক্যান্ডেল অ্যান্ড স্মিথ, ফিশার অ্যান্ড ইয়েটস। তো আমি আপনাকে যদি একটু লাইভে দেখাই, যে ধরেন আপনার আমি বললাম ফিশার অ্যান্ড ইয়েটস, এই যে দেখেন টেবিল, এই যে টেবিলগুলো আছে আপনি এই টেবিলগুলো থেকে নাম্বার চুজ করতে পারবেন। তো এগুলোর আলাদা র্যান্ডম কিছু নাম কি বলে পিডিএফ ফরম্যাট আছে, সেটাও আপনি নিতে পারেন। আরেকটা ধরেন আমি আপনাকে বললাম যে র্যান্ড কর্পোরেশন, র্যান্ড কর্পোরেশন খুবই নাম করা একটা কর্পোরেশন, তো ওদের হচ্ছে কিছু র্যান্ড কর্পোরেশনের টেবিল। তো এই মিলিয়ন র্যান্ডম ডিজিট এত র্যান্ড কর্পোরেশনের, হয়তো আমি যদি ইমেজে যাই, এই যেখানে আপনি দেখবেন যে অনেক ধরনের ডেটা আছে। হ্যাঁ, আমি জাস্ট ইমেজ দিয়ে দেখাচ্ছি, আপনি এখান থেকে 5টা অথবা 3টা বা 2টা প্রত্যেকটা কলাম থেকে অথবা একটু গ্যাপ গ্যাপ দিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রে যেটা হয় যে আপনার এই র্যান্ডম নাম্বারগুলো র্যান্ডমই থাকতেছে, এটাও করতে পারেন। অথবা আপনার যদি মনে হয় যে না আমি এইসব ঝামেলায় যাব না, আমার কাছে এক্সেল আছে অথবা আমার কাছে পাইথন আছে, আমি একটা সুন্দর মতো কোড রান করব, রান করে আমি র্যান্ডম নাম্বার জেনারেট করব, ওটা করতে পারেন। আচ্ছা, এখন আমরা আসি যে মিন আর পপুলেশন মিন এবং স্যাম্পল মিন। আমরা তো জানি যে আপনি যখন পপুলেশনের মিন বের করবেন তখন সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা গ্রিক লেটার ইউজ করি। তো মিউ হচ্ছে পপুলেশনের মিন, আর সেক্ষেত্রে এটার ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। মিন এবং ভ্যারিয়েন্স তো আপনারা জানেন, এগুলো অলরেডি আমরা ডিসক্রাইব করছি, আগের ভিডিওতে আছে। এখানে হচ্ছে আপনার ছোট একটা ম্যাথ আমি দিয়ে রাখছি, এটা আপনারা একটু দেখে নিন, মানে ম্যাথটা খুবই সহজ আর কি। আমি জাস্ট বলে দিই যে এখানে কি কি বের করতে হবে। সো এটা একটা মেডিকেল ডেটা, এইখান থেকে বের করতে হবে ফাইন্ড অ্যান এস্টিমেট অফ দ্য মান্থলি ডায়েট। এস্টিমেট কথাটা অর্থ হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি আমরা অ্যাকচুয়ালি মিনটা বের করতেছি, গড় ভ্যালু আর কিছুই না। অলসো এস্টিমেট দ্য স্ট্যান্ডার্ড এরর, স্ট্যান্ডার্ড এররের একটা ইকুয়েশন আছে। আর রিলেটিভ এররটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম, লাস্ট ক্লাসের আগের ক্লাসে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি, ওইটা হচ্ছে রিলেটিভ এরর। সো স্ট্যান্ডার্ড এররটা একটু নতুন টার্ম, এটার জন্য আপনারা এই ইকুয়েশনটা ফলো করবেন। এটা আপনি ম্যানুয়ালি এক্সেলের মধ্যে টাইপ করে লিখতে পারেন ইকুয়েশন, অথবা আপনি পাইথনও সুন্দর মতো দিতে পারেন। আর রিলেটিভ এররটা হচ্ছে সিভি। তো কোনটার কি মিনিং? স্ট্যান্ডার্ড এররটা হয় আপনার এরকম ভ্যালু দিয়ে, যেই ভ্যালুটার মিনিং হচ্ছে আমি যতগুলো স্যাম্পল নিছি, যেই ওয়েট নিছি, মানে পেশেন্টের ওয়েট নিছি, এটা প্রতি মানে মিন ভ্যালু থেকে 3.9 কেজি আপ ডাউন করে, প্লাস মাইনাস 3.9 কেজি, আপনি প্লাস মাইনাস 3.9 কেজি বলতে পারেন। আর রিলেটিভ এরর যেটা, এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হিসাব করা হয়। এটাও আপনি এইভাবে বলতে পারেন যে পেশেন্টের যে অ্যাভারেজ ডায়েট ওয়েট, মানে যেটা নিয়ে অ্যাকচুয়ালি মেনলি আমার যে কোশ্চেনটা, যে এখানে যে ওয়েটটা আমি নিচ্ছি পেশেন্টের, তাদের এই ওয়েটটা অ্যাপ্রক্সিমেটলি 4.21% আপ ডাউন করে, এটা হচ্ছে রিলেটিভ এরর। বাকিরা আপনারা একটু দেখে নিন। আচ্ছা, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, এটার জন্য আমি বলছিলাম আপনাদেরকে লাস্ট ক্লাসের আগের ক্লাসে গত সপ্তাহে যে জেড টেবিল আপনারা একটু দেখে আসবেন। তো যারা জেড টেবিল দেখে আসছেন তো ভালো, যদি না দেখে আসেন আমি একটু আপনাদেরকে জেড টেবিল দেখাই। জেড টেবিলের কনসেপ্টটা কি? জেড টেবিলের কনসেপ্টটা হচ্ছে এরকম যে জেড টেবিলটা এটা এইখানে লম্বা কলাম অনুযায়ী হচ্ছে ভ্যালু থাকে। প্রথম কলামটা হচ্ছে জেড এর ভ্যালু, তারপরে হচ্ছে জেড এর ভ্যালুর মানে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে -3.4 থেকে শুরু করে +3.4 পর্যন্ত, যদি আমি নিচের দিকে যাই +3.4 পর্যন্ত। আর এই ভ্যালুটা হচ্ছে দশমিকের পর 2 ডিজিট। তো এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দশমিকের পরে একটা ডিজিট দেখাচ্ছে, আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে এইটা, এই লাইন বরাবর। সো যেটা অ্যাকচুয়ালি আমরা করি সেটা হচ্ছে আমরা ধরেন জেড জেড টেবিলের জন্য একটা ইকুয়েশন আছে, এটা আমি যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের আগের ক্লাসে আমি বলছিলাম, সেটা হচ্ছে এরকম যে প্রবাবিলিটির ক্ষেত্র আছে, এটা আমি পরে দেখাবো।
তো জেড এর একটা ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে এরকম যে আমি আমার পপুলেশনের প্রত্যেকটা ভ্যালু থেকে আমি তার কি বলতেছি, সরি, এক্স মাইনাস মিউ বাই সিগমা না? এক্স মাইনাস মিউ বাই সিগমা, ওটাই বলতে চাচ্ছিলাম, মিউ বাই সিগমা। তো এক্স হচ্ছে প্রত্যেকটা ভ্যালু, ওখান থেকে তাদের মিন ভ্যালুকে বিয়োগ দিব, ডিভাইড বাই সিগমা করলে জেড এর একটা ভ্যালু পাবো। তো ওইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ভ্যারিয়েট। জেড এর ভ্যালুটা -3.40 থেকে শুরু করে এটা +3.40 পর্যন্ত থাকে। তো এখানে আপনি সেকেন্ড যে ডিজিটটা, এই ডিজিটটা মূলত হচ্ছে এইখানকার যে সেকেন্ড ডিজিট এইটা। যেমন ধরেন আমি যদি বলি এই যে এখানের মধ্যে একটা ভ্যালুকে যদি বলি, লেটস সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি ধরেন এটাই আমি যদি বলি 0.42, এখন 0.4 আছে, 2 কোথায় পাবো? এই যে সেকেন্ড ডিজিটটা, সেই ডিজিটটা আমি পাবো এখান থেকে, এই যে 2। এবার আমি এখান থেকে লম্বা নিচে নামবো, আর এই পাশ থেকে হচ্ছে আমি এদিকে যাব, দুইটা যেই জায়গায় গিয়ে ছেদ করবে, এটাই হচ্ছে আমার ওই যেটার উপর আমি অ্যানালাইসিস করে জেড ভ্যালুটা বের করছি তার প্রবাবিলিটি। এবং এই প্রবাবিলিটিটা হচ্ছে কিউমুলেটিভ প্রবাবিলিটি। কিউমুলেটিভ প্রবাবিলিটি কথার অর্থ হচ্ছে এরকম যে জেড টেবিলটা নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর বেস করে তৈরি করা হয়েছে, এবং এইটা লেফট সাইড থেকে মূলত কাউন্ট হয়। তো এখানে জেড এর ভ্যালু একদম শেষ মাথা যদি বলি তাহলে -3.40 থেকে শুরু করে এদিকে +3.4 পর্যন্ত, এবং এর ভিতরে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু আছে। এবং কিউমুলেটিভ ভ্যালু হচ্ছে এরকম যে ধরেন আমি যদি বাম পাশ থেকে আমার একটা ক্যালকুলেশন করি যে হ্যাঁ এখান থেকে আমি শুরু করলাম একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত আমি হচ্ছে একটা ক্যালকুলেশন করতে যাচ্ছি যেটার মিন বা ভ্যারিয়েন্স আমি জানি। তো এখান থেকে আমি আলটিমেটলি যে জেড এর ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী জেড এর একটা ভ্যালু এই জায়গায় পাবো। এখন কথার কথা সেখানে জেড এর ভ্যালু হচ্ছে 1.46। এখন এই 1.46 যদি হয় তাহলে আমার যেই রিসার্চ যে কোশ্চেনটা যে কত পার্সেন্টের ক্ষেত্রে আমি এটা মানে কাজ করব, ওইটা হচ্ছে আমি জেড টেবিল থেকে পার্সেন্টেজের ভ্যালুটা বের করি। 1.46 তো তো ধরেন আমি একটু ছোট করি, আমি যদি যাই 1.4 এখানে আর 6.06 হচ্ছে এখানে, তো আমি এখান থেকে নিচে নামবো আর এখান থেকে ডান দিকে যাব, ছেদ করবে হচ্ছে এই জায়গাতে, তাহলে আমার 0.9279। সো আমার ওই স্টাডির যে ভ্যালুটা, প্রবাবিলিটি ভ্যালু, সেটা হচ্ছে পয়েন্ট কি দেখলাম 9279। সো 9279। সো এটা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড একটা টেবিল, অনেক ক্যালকুলেশন করার পরে, অনেক হিসাব কিতাব করার পরে এই জেড টেবিল তৈরি হয়েছে। সো এটা কোয়াইট অ্যাকুরেট। এখন জেড টেবিলটা আমরা তখন ইউজ করব যখন জেড এর কাজ আসবে। যেমন আমরা এই ক্ষেত্রে ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি, এইখানে দেখেন একটা জেড স্কোয়ার ভ্যালু আছে, আমরা এটা এখানে উপরে লেখা আছে স্যাম্পল সাইজ ডিটারমিনেশন। এখন আমরা হচ্ছে স্যাম্পল জানি যে স্যাম্পল কয়টা নিতে হবে, ধরেন আপনি 5টা স্যাম্পল নিলেন, স্যাম্পল 1 থেকে শুরু করে স্যাম্পল 5 পর্যন্ত। এখন প্রশ্ন হতে পারে যে প্রত্যেকটা স্যাম্পলের ভিতরে আপনার অবজারভেশন কয়টা হবে, স্যাম্পল সাইজটা কত হবে। এখন এইটা আসলে একটা নিয়মের মধ্যে যাওয়া উচিত। এখন কেউ যদি বলে যে আমি 10টা করে নিব, কেউ বলে আমি 8টা নিব, কেউ বলে 5টা নিব, কেউ বলে 20টা করে নিব, এটা আসলে ঠিক যার যে যার মন মতো করা উচিত না, হয় না আসলে জিনিসটা। এটা একটা সিস্টেমেটিক ওয়ে আছে, একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেটা হচ্ছে এরকম যে ফর্মুলার দুইটা স্টেপ, 1 এবং 2। সো ফার্স্টে এন নট বের করতে হয়, এন নটের এই ভ্যালুটা এই জায়গার মধ্যে বসিয়ে, এই জায়গার মধ্যে বসিয়ে ফাইনাল এন বের করতে হয়। সো এই ফাইনাল এনটাই হচ্ছে আমার নাম্বার অফ সাইজ, স্যাম্পল সাইজ। এখানে দুইটা জিনিস, কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে জেড, একটা হচ্ছে সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার তো আমরা জানি, সিগমা স্কোয়ার হচ্ছে আপনার হচ্ছে ভ্যারিয়েন্স। আর ডি স্কোয়ারটা নতুন একটা টার্ম, এইটা মূলত হচ্ছে আমার যেই ইন্টারভেলটা আমি চাচ্ছি বা ডিজায়ার্ড প্রিসিশন চাচ্ছি, ওই প্রিসিশনটা আমি মানে ওই প্রিসিশনের ভিত্তিতে আমি আমার স্যাম্পল সাইজটা তৈরি করব। আমার কথা কি খুব কঠিন মনে হচ্ছে, বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আচ্ছা আমি একটু এক্সাম্পল দিলাম, বুঝতে পারবেন। আমি একটু এক্সাম্পলে যখন যাব তখন বুঝতে পারবেন। তো জেড এর ক্ষেত্রে আপনার ইউজুয়ালি আমরা 5% লেভেল অফ সিগনিফিকেন্স ইউজ করে থাকি, বা এখানে এখানে আলফা ভ্যালু হচ্ছে 0.05, এখানে 5%-এর জন্য 1.96। তো এই 1.96 ভ্যালুটা
কোত্থেকে আসছে আপনি যদি এখানে একটু দেখায় আপনাকে 1.96 এইটা, তো এটা কত 0.9750। তো আপনি একটা কাজ করেন, আপনি একটু ক্যালকুলেশন করেন 1 - 0.9750 কত হলো 0.025। তো 0.025কে আপনি হচ্ছে স্কোয়ার রুট করেন, স্কোয়ার রুট করলে আপনার হবে কত 0.05। মানে দুই সাইড থেকে যদি আপনি কল্পনা করি আর কি, তখন সেক্ষেত্রে 0.05 আপনি ডিভাইড বাই 0.05 বলেন, তাহলে আপনার পয়েন্ট না না এটা হচ্ছে আপনার 0.025। তো 0.025, তো ও দুই পাশ থেকে তো হিসাব করতেছি। আচ্ছা জেড টেবিলটা হিসাব করা হয় দুই পাশ থেকে, মানে আমি যখন হিসাব করব তখন যে কোনো একটা সাইড থেকে হিসাব করব ঠিকই। এইদিকে হচ্ছে আপনার 0.025, এই পাশ থেকে হচ্ছে আপনার 0.025, দুইটাকে যদি আমি যোগ করি তাহলে আমি পাই হচ্ছে, মানে দুইটা সামেশন করলে আমি পাই 0.05। তো ওই 0.05টাই হচ্ছে এখানকার লেভেল অফ সিগনিফিকেন্স। এখন এই 0.05কে আমরা যখন পার্সেন্টেজে বলি 5%। এখন এই এত কিছু যে কথা বললাম, এটাকে যদি সহজ ভাষায় বলি সেটার অর্থ হচ্ছে এরকম দাঁড়ায় যে আমি যে স্যাম্পল সাইজ নিতে চাচ্ছি, ওইখানে স্যাম্পল সাইজটা এমন হওয়া উচিত যেন 100টার মধ্যে আমি সর্বোচ্চ 5টা পর্যন্ত এররকে অ্যাকসেপ্ট করতে পারি, বা সর্বোচ্চ আমি 5টা এরর বা কোনো ভুল থাকলে সেটা আমি নিতে পারবো। যদি আমার এরর বেশি হয় তাহলে ওটার জন্য আমার স্যাম্পল সাইজ হয়তো আরেকটু বাড়াইতে হবে বা কমাইতে হবে। তো সোজা বাংলা ভাষায় বললে আমাকে দেখতে হবে যে আমি যেন যে ডেটা নিচ্ছি সেই ডেটার মধ্যে একটু তো এদিক সেদিক টুকটাক ভুলভাল হবেই, কিন্তু সেটা যেন 5%-এর জন্য বেশি না হয়। তা আমার লেভেল অফ সিগনিফিকেন্স হচ্ছে 5%। তার মানে আমি চাচ্ছি 95% ক্ষেত্রে যেন আমার ডেটাটা অ্যাকুরেসি ঠিক থাকে, হুইচ মিনস আমার যেন পার্সেন্টেজ বা প্রবাবিলিটি যেন কত হয় 0.95 হয়। এখন এই 0.05 এর যে ঝামেলা, দুই দিকে ভাগ করে ফেলার পরে ওটা হয়ে গেছে আপনার 0.970। এখন এই 0.970 জন্য আবার জেড এর ভ্যালু কত 1.96। তো একটু ব্যাক ক্যালকুলেশন করে এসে আমরা তখন ওই জেড এর ভ্যালুটা 1.96 বসাই। কি যেন জয়েন করতে যাচ্ছেন? আচ্ছা, তো এখানে আমরা কয়েকটা ভ্যালু নেই। সাধারণত আমরা 5% নেই, 10% নেই, আর হচ্ছে আপনার 1% নেই, বা 0.05 বা 0.5% নিয়ে থাকি। তো যত আমরা প্রিসাইজলি, যত আমরা ছোট ভ্যালু দিকে যাব, তত প্রিসাইজ আমাদের এস্টিমেশনটা হবে, তত এররটা কম হবে। যেমন ইউজুয়ালি আপনার মেডিকেল সেক্টরে বা হেলথ কেয়ার সেক্টরে খুব কম পার্সেন্টেজের আপনার দেওয়া হয়, সিগনিফিকেন্স লেভেলটা নেওয়া হয়। তার মানে আলফা ভ্যালুটা অনেক সময় 0.001 এরকম নেওয়া হয়, বা 0.005 পর্যন্ত অ্যাকসেপ্ট করা হয়, এর বেশি করা হয় না। কারণ হচ্ছে যেহেতু হেলথ কেয়ার সেক্টরটা বা আপনার এই খাতটা হচ্ছে মানুষের জীবনের সাথে সম্পর্কিত, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো বলেন বা আইসিডিডি বলেন বা অন্য যে কোনো হসপিটালের ক্ষেত্রে বলেন, যারা রিসার্চে কাজ করে ওরা হচ্ছে এটাকে খুব কম ধরে। খুবই সিম্পল, আপনি ধরেন সাবানের অ্যাড দেখেন না, বা বিভিন্ন ধরনের লিকুইড সোপের অ্যাড দেখেন, ওরা কি বলে 99.99% জার্ম হচ্ছে ধ্বংস করে। এখন ধরেন মার্কেটে কোনো যদি একটা এরকম সাবান আসে এবং সে যদি বলে আমরা 95% জার্ম মুক্ত করে দিতে পারি এই সাবান দিয়ে, কেউ নিবে এটা? মানুষ চাই হচ্ছে হায়ার অ্যাকুরেসি, এবং এটা স্বাস্থ্য খাতে হেলথ কেয়ার সেক্টরে বেশি, এনজিওতে বেশি ইউজ হয়। তো এই 5% 10% যেগুলো বড় বড়গুলো, এগুলো কোথায় ইউজ হয়? এই ধরেন বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে, যেগুলো আসলে এত বেশি ইম্পর্টেন্ট না, প্রোডাক্টের ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট না, যে এটা হেলথ ইস্যুর সাথে কানেক্টেড না। সো এটা আমরা 5%, 10%, 20% পর্যন্ত আমরা নিতে পারি। আচ্ছা, তো এখানে ছিলাম আমরা একটু এক্সাম্পলে দেখি। ধরেন আপনি চাচ্ছেন একটা আপনার হোয়াইট সেল, বডিতে যে হোয়াইট সেল থাকে সেটার মিন ভ্যালু আপনি কাউন্ট করতেছেন, আপনি 35টা পেশেন্ট আপনার হাতে আছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে স্যাম্পল সাইজটা আপনি চুজ করবেন, এমনভাবে চুজ করবেন যেন এটা ট্রু মিন, মানে আপনি ট্রু মিন বলতে আপনার অ্যাকুরেসিটা যেন এটা থাকে উইদিন 10,
আপনি যে ভ্যালুগুলো নিচ্ছেন সেই ভ্যালুর মধ্যে যেন মানে খুব 10 বা 10-এর কাছাকাছি থাকে, 10-এর কম থাকে, উইথ 95% কনফিডেন্স, যেন আপনি 100টা যদি আপনি স্যাম্পল নেন 95টা যেন আপনার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনার প্রিভিয়াস ডেটা থেকে বলা আছে যে অ্যারাউন্ড 50 মতন। এখন হচ্ছে আপনার রিকোয়ার্ড স্যাম্পল সাইজ কত হবে। তো যেহেতু বলছে 95% কনফিডেন্স লেভেল, তাহলে জেড এর ভ্যালু 1.96, সিগমা দেওয়া আছে অলরেডি আমার প্রিভিয়াস ডেটা থেকে 50, আর ডি এর ভ্যালু হচ্ছে 10, কারণ আপনি ওই ট্রু মিন বা প্রিসিশনটা 10 সেট করছেন। এরপর আপনি দুইটা স্টেপ পরে আপনি ক্যালকুলেশন করবেন, করার পরে 25.65 অ্যাপ্রক্সিমেটলি 26টা পেশেন্ট আপনার স্যাম্পল সাইজ হওয়া উচিত এই 35 জনের মধ্যে, যাতে আপনি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারেন। এখন এটা ধরেন আপনি অন্যভাবেও চিন্তা করতে পারেন যে লেটস সে আমার কাছে হচ্ছে 10,000 ডেটা আছে এবং এই 10,000 এর মধ্যে আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ধরেন ওটার গড় ভ্যালু হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে 50, গড় ভ্যালু 50, এবং আপনি চাচ্ছেন যে এই 50 থেকে হয়তো প্লাস মাইনাস 2 হলে হয়তো একসেপ্ট হবে, এর বেশি হলে একসেপ্ট আমি করব না। কিসের এক্সাম্পল দেওয়া যায়? আচ্ছা ধরেন আপনি ইউনিলিভার বা হচ্ছে তাজার চায়ের পাতা ধরেন হাফ কেজির একটা চায়ের পাতার প্যাকেট ধরেন। এখন প্রোডাকশন লেভেলে কি হয় যে যেহেতু এটা হাফ কেজি, তার মানে এখানে 500 গ্রাম হইতে হবে। এখন এই প্রোডাকশনের এররকে ওরা এস্টিমেট করে এরকম যে 500 তো এক্স্যাক্টলি হওয়া সম্ভব না, এক্ষেত্রে হয়তো 10 কম বা 10 বেশি আমরা রাখতে পারি। এর বেশি আমরা নিলে কি হবে, আমার ওই প্যাকেটটা নষ্ট হবে, প্যাকেটটা বিক্রি হবে না, প্যাকেটটা একটা মানে ওই প্যাকেটটা হচ্ছে ওয়েস্টেজ যাবে। আবার বেশি হইলেও কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা। তা আপনি এখানের মধ্যে প্লাস মাইনাস 10 ধরতে পারেন। তাহলে আমার এখানে 500 গ্রামের মধ্যে 10 গ্রাম এদিক ওদিক হইতে পারে। তো আপনি যদি এখানে বলেন যে আমি লেটস সে 95% তো বেশি হয়ে যায়, এই ক্ষেত্রে আসলে অনেক কমই ধরে, 90%ই ধরে। 90%-এর ক্ষেত্রে আমার যতটুকু মনে পড়ে এটা হচ্ছে 1.46, আমি একটু শিওর হয়ে বলতেছি, দাঁড়ান, শিওর হয়ে বলাটা উচিত, দাঁড়ান বলতেছি। এটা আসলে 90% কনফিডেন্স, আরে কি লিখলাম, কনফিডেন্স ইন্টারভাল জেড স্কোর 1.645 টু বি প্রিসাইজ। তো তখন হচ্ছে আপনার 1.46 না 1.645 এটা ধরা হয়। এবং আপনি হচ্ছে স্যাম্পল নিতে যাচ্ছেন, আপনার কাছে ধরেন প্রতি ঘন্টায় আপনার 10,000 প্যাকেট হচ্ছে তৈরি হচ্ছে। তাহলে আপনার এখানের মধ্যে ট্রু মিন কত হচ্ছে আপনার, আপনি 10 করে গ্যাপ নিচ্ছেন, তাহলে 10 হচ্ছে আপনার ট্রু মিন। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার সেল কাউন্ট বা ওইটার হচ্ছে এত বেশি না, তখন একটু কম হবে। 2 যখন হবে, 2 এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন খুবই কম হবে, হয়তো পয়েন্ট সামথিং কিছু একটা হবে আর কি। তো তখন আপনি যখন ভ্যালুটা বসাবেন তখন দেখা যাবে যে 10,000-এর জন্য অ্যাপ্রক্সিমেট আপনার হয়তো মানে 40-50 বা হয়তো 70-80টা হয়তো স্যাম্পল সাইজ বেরোবে। তার মানে আপনাকে ঘন্টায় অতগুলো স্যাম্পল চুজ করতে হবে যদি আপনি 10,000 প্যাকেটের উপর যদি এস্টিমেট করতে চান। 10,000 তো আপনি সবগুলো চেক করতে পারবেন না, তাই না? ওই জন্যই কিন্তু আমরা স্যাম্পলে চলে আসি, যে স্যাম্পল থেকে আমরা পপুলেশনের উপরে ডিসিশনটা মেক করি বা ওটার উপর চাপাই দিই। আচ্ছা আপনারা এটা হচ্ছে একটু পাইথনে করবেন, এটা একটা ছোট্ট অ্যাসাইনমেন্ট, এটা আপনারা করে আমি অ্যাসাইনমেন্টের একটা ইয়া দিয়ে দিব, ওই যে কি বলে গুগল ক্লাসরুমে একটা বক্স দিয়ে দিব অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য। তো এটা হচ্ছে স্যাম্পলিং এর অ্যাসাইনমেন্ট, এখানে আপনি আপনার খুশি মতন যে কোনো 20টা ভ্যালু আপনার মতো করে আপনি চুজ করবেন। চুজ করার পরে এটার মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করবেন। এবং এগুলো কিভাবে বের করতে হয় এটা আপনারা সবাই জানেন, আমি এর আগে ক্লাসে দেখাইছি, এটার ফাইলও দেওয়া আছে, ইয়েতে পাইথনে ফাইলও দেওয়া আছে, ওখান থেকে বের করবেন। এবং আপনি একটা র্যান্ডম স্যাম্পল তৈরি, এটা তো ডিফারেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে 4,000 আইটেম থেকে আপনি স্যাম্পল তৈরি করবেন যেটার আপনার এস্টিমেট পার্সেন্ট ডিফেক্টিভ উইদিন 2% অফ দ্য ট্রু ভ্যালু, তার মানে 2% হলে 0.02 বসবে, আর 95%-এর জন্য তো জানেন কত হয় 1.96। এইভাবে আপনি এটার যেই স্যাম্পল সাইজ ওটা আপনি বের করবেন। এই দুইটা কোশ্চেনের আনসার বের করে আপনি একটা ওয়ার্ড ফাইলে লিখবেন, ওয়ার্ড ফাইলটা
ওয়ার্ড ফাইলে টাইপ করে দিলে হবে বা ছবি তুলে দিলে হবে। যদি খাতায় করতে চান করতে পারেন, খাতায় করার চেয়ে পাইথনে কোড করাটাও বেটার। পাইথনে কোড করলে পাইথনের ফাইলটা আপলোড করে দিবেন। যদি আপনি এক্সেলে করেন এক্সেলেও দিতে পারেন, বাট যেহেতু এক্সেল নাজিম করায় আমি এক্সেলে ফাইল অ্যাকসেপ্ট করি না, আমি পাইথনে ফাইল অ্যাকসেপ্ট করি। তো পাইথনে দিয়ে দুইটা দুইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট করবেন, একটা ফাইলের আন্ডারে ওই ফাইলটা আপলোড করে দিবেন। আচ্ছা, এখন আসে হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। একটু দ্রুত যাই। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি? আমরা একটু আগে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে আপনি যখন একটা স্যাম্পল নেবেন, তো তার আগে একটু জিজ্ঞাসা করি, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তাতে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? ওই যে প্রিভিয়াসলি র্যান্ডম স্যাম্পলিং এ কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা এটা বলবেন। খুব দ্রুত বলে যাচ্ছি না? নাই কোনো কোশ্চেন নাই? নোমান ভাই, মাহমুদুল, লিমন, রায়হান, সজীব, আমরিন, আনিকা? ভাইয়া এগুলো তো বিবিএ তে যখন করছিলাম এরকম আমাদের ফাইন্যান্সে করছিল স্ট্যাটিস্টিক্স, এগুলোতে করেছি ওই সিট দেখে আমরা হাতে কলমে। এখন বাস্তব লাইফে কিভাবে এটাকে ইউজ করতে হবে সেটা আসলে দেখার বিষয়, কারণ আমরা তো স্টার্টের লোক না। হ্যাঁ, আমি ফাইন্যান্সে আমার মানে হ্যাঁ, এঙ্গেজ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই প্রসেসগুলো আসলে সব জায়গাতেই কম বেশি শিখায়। বিবিএতে, ফাইন্যান্সে, এগুলোতে শিখায়, এই কনসেপ্টগুলো শিখায়। এগুলো বেসিক কনসেপ্ট আর কি। তো রিয়েল লাইফ এক্সাম্পলের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখি, আমি হচ্ছে আমার কাছে কয়েকটা লিস্ট ছিল যে স্যাম্পলিং মেথডের হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পলগুলো কি, ওগুলোর কিছু লিস্ট আমার কাছে ছিল। মানে একটু খুঁজে দেখতে হবে, খুঁজে আমি দিব। আমি এটা একটু নোট। সরি আমি আসলে আপনার বলার যে ধরনগুলো আমরা খুব সুন্দর আবার আমি রিকল করতেছি ভালো, বাট প্র্যাকটিক্যাল লাইফে তো ওই ইউনিভার্সিটিতে তো কোশ্চিন দিয়ে অ্যান্সার দিয়ে শেষ, কিন্তু আপনি যেভাবে বলছেন এটা খুবই সুন্দর। এবং ওইটার সাথে সাথে যে উদাহরণটা একবার দেখা যায় না, এই দেখেন এই উদাহরণটা এই যে এরকম ভাবে করতে হবে, তাহলে হয়তো আরো সুন্দর। আমি জানি না আমার আর ওই আর ইয়ার কলিগরা বা কিরকম ভাবে বুঝতেছে। আচ্ছা, না উদাহরণ যদি আরো দিতে হয় সমস্যা নেই, উদাহরণ দিতে পারবো। আমি আহ, উদাহরণ আরো একটা যদি আপনার উদাহরণ অনেক সুন্দর, যত সুন্দর করে বুঝাইছেন আমাদের টিচাররাও এত সুন্দর করে বুঝায়নি। আই আল্লাহ, রিয়েলি কি বলেন এগুলা? না ভাইয়া আসলে তো টাইম থাকে না, আর ওই সময় তো বয়সও ছোট ছিল। আমি জানি না আসলে সেভাবে আমাদেরকে শিখাইছে ধরতে পারিনি, বাট এখন আপনার কথাগুলো অনেক সুন্দরভাবে বুঝতে পারছি, আমার কাজের সাথে মনে হচ্ছে। কিন্তু এইটা কিভাবে কাজে লাগাবো, আমার আমার ক্যারিয়ারে এই জিনিসগুলো আসলে লাগবে কিনা আমি এটাই বুঝতেছি না। আপনি তো কাজ করেন হচ্ছে জার্নালিজম নিয়ে, তো না ভাই আমি আসলে ডাটা নিয়ে কাজ করি, মানে কিন্তু এরকম অত ভাস্ট ডাটা না আমাদের। হুম হুম। কিন্তু তারপরও এই জিনিসগুলো যে আসলে কিভাবে কাজে লাগাবো এটা আসলে বোঝার দরকার। আপনাদের যে নিউজগুলো হয় সেই নিউজগুলো আপনারা অনলাইনে মানে অনলাইনে যখন আপনারা পাবলিশ করেন বা যখন পেপারে পাবলিশ করেন, ওখানে একটা ওয়ার্ড কাউন্ট থাকে না যে কোন নিউজটা কত ওয়ার্ডের হবে? হ্যাঁ ভাইয়া, এবং ওখানে সফটওয়্যার আছে আপনার আমার। সফটওয়্যার আছে এবং ওখানের মধ্যে আপনাদের ডেটা আছে যে ফ্রন্ট পেজে কোন নিউজটা যাবে, কোন টাইপের নিউজ যাবে, পলিটিক্যাল নিউজ হ্যাঁ যাবে। ভাইয়া, এগুলো সব অ্যানালাইসিস আমি করি যে ফ্রন্ট পেজে কত ওয়ার্ডের গিয়েছে, রাইট। কে চালাইছে, কত কত ওয়ার্ডের ছিল, হ্যাঁ। ক্যাপশন ক্যাপশন কতটুকু আচ্ছা, ছিল, এগুলো সব স্টাডি আমার করা হয়। But তাহলে এগুলো তো এক্সেল আচ্ছা একটা কাজ ম্যানুয়ালি। করতে পারেন, মানে আমার এই যখন ইনস্ট্যান্টলি মাথায় আসলো সেটা হচ্ছে আপনারা যখন অনলাইন ভার্সনটা চেক করবেন যে যতগুলো আপনার এখানে ভিউ পড়তেছে, ক্লিক পড়তেছে, তো ওইখানে কোন কোন ধরনের ডেটার উপরে বা কোন কোন ধরনের নিউজের উপরে ক্লিক করতেছে এবং সেগুলো ওয়ার্ড কাউন্ট গুলো কিরকম। তো আপনি আমার একটু করা হয় গুগল অ্যানালিটিক্স থেকে, আমি ওইগুলোর এই আমার পাথ ওয়াইজ, আমার আইডি, আমার নিউজ আইডি, আমার ক্লিক কোথা থেকে হচ্ছে, আমার মানে কোথাও দেশের বাইরে থেকে কত পার্সেন্ট, এগুলো সব নিয়ে আমি এক্সেলি অ্যানালাইসিস হুম করি। হুম হুম। তা আমি আসলে এগুলো আপনাদের কাছে শুনতেছি, এগুলো আরো কি মডার্ন টেকনোলজি কিভাবে করা যায়? আপনি অ্যানালাইসিস গুলো করতে হচ্ছে, আমি এগুলো করি, কিন্তু মেন মিডিয়াম এগুলো আমাদের বের করা হয় না বা এরকম জিজ্ঞেস করে না। করা হয় যে ধরেন আপনি 10,000 ওয়ার্ড, যে 10,000 ভিউজ যেটা হয়েছে হুম। সেটার কোন আইডিটা বা কোন নিউজটা, ওইটার টাইপটা কি ছিল, এইরকম। আচ্ছা আচ্ছা। তা এখন এখানে সরাসরি স্যাম্পলিং এর এক্সাম্পলটা ঠিক মাথায় আসতেছে না, বাট এমন হতে পারে যে আপনার কাছে যতগুলো এই ধরনের নিউজগুলো আসে বা নিউজ পোর্টালে যে টাইপগুলো ভাগ করা আছে ওখান থেকে জি আপনি হচ্ছে কিছু পার্টিকুলার, মানে ধরেন আপনার কাছে আপনাকে বলা হলো যে পলিটিক্যাল টাইপের যে নিউজগুলো হয় সেগুলো হচ্ছে কি আপনার পেজ 2, 3, 4 এরকম ভাবে থাকে, ছোট থাকে বা বড় থাকে, ছবি জি অ্যাড করা থাকে বা ছবি ছাড়া থাকে।
তো এখান থেকে হয়তো আপনাকে ওরা বললো যে কোনগুলোর উপরে বা কোন ধরনের ইয়ার উপরে ভিউটা বেশি হচ্ছে। তা আপনি ধরেন এরকম আপনার কাছে ভিউ তো কাউন্ট আছেই বা কোত্থেকে আসতেছে সেটা তো আছেই। ধরেন আপনি এর জি কাছে যে ডেটাটা আছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার সেই সকল, আপনি ধরেন এটাকে সেগ্রেগেট করে আলাদা করে হচ্ছে একটা কলাম তৈরি তৈরি করলেন, একটা বা দুইটা কলাম বা তিনটা কলাম, যেখানে আপনার পলিটিক্যাল নিউজগুলোর টাইপ বা হচ্ছে এটা কতটা ক্লিক পড়লো অথবা আপনার এটা কত ওয়ার্ড কাউন্টের, ছবি আছে কি না, ইয়েস অর নো, থাকলে কয়টা, এরকম আপনি কয়টা কলাম নিলেন। এখন ধরেন আপনার এরকম নিউজ থাকলো লেটস সে 5,000 গত এক বছরে। জি ভাই। এখন আপনি যদি এখান থেকে একটা স্যাম্পল নেন যে ওকে ফাইন, তাহলে এটার মানে আপনি যদি যে কোনো একটা ভ্যালুকে কাউন্ট করেন, ফর এক্সাম্পল যে ওয়ার্ড কাউন্ট, অ্যাভারেজ ওয়ার্ড কাউন্ট কত, এখন এই ওয়ার্ড কাউন্ট থেকে আপনি যদি এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আপনি যদি দেখেন যে লেটস সে ওয়ার্ড কাউন্ট হচ্ছে 550, এবং এখান থেকে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবগুলো থেকে হলো আসলো ধরেন 20 বা 30, তাহলে আপনি হচ্ছে ওখান থেকে একটা জিনিস হিসাব করতে পারেন যে আপনি যদি একটা স্যাম্পল এখান থেকে নিতে চান, যে স্যাম্পলটা আপনি কেন নেবেন। তো স্যাম্পলটা নেওয়ার কারণটা হচ্ছে এরকম যে আপনাকে হয়তো বলা হলো যে এই নিউজগুলোর মধ্যে কোন ওয়ার্ড কাউন্টের নিউজগুলো বেশি চলতেছে, জি ভাই, বেশি এগুলো হয়। এইভাবে আমরা কাউন্ট করি হ্যাঁ। যে মানে 100 থেকে 150 লং রিড, শর্ট রিড, এরকম ভাবে ভাগ করা আছে। তো ওই যে ভাগ যে করতেছে না, ওটার ভিতরে কিন্তু ইন্টারনালি স্যাম্পলিং এর কাজটা চলে আসে। জি, এগুলো করছি যে ওগুলো ফিগার দিয়ে এক্সেলে তো সূত্র মেরে আমি ওকে ভাগ করে নিতে পারি। হুম হুম হুম। কিন্তু তো ধরেন আপনার মতো করে যে এই ধরনের কোশ্চেন আসলে আমাকে কেউ করে নাই। আমি আমার আমার ডেলিস্টার আমাকে কেউ করে না, আমি বের করে করে বলি যে এটা এভাবে এই দিক। মানে অন্য ইন্ডাস্ট্রিতে কিভাবে কোশ্চিন হয়, যেমন আপনি ওষুধের কথা বললেন, যে এই যে ওরা যে মানে আরো ডিপলি অ্যানালাইসিস করে, আমার এখানে সেটা নাই। এজন্য উদাহরণগুলো দেখতে পারলে হয়তো একটু বুঝতে পারতাম, আমার সাথে কিরকম ম্যাচ করাইতে পারতাম যে কোনটা কাজে লাগানো যায়। উম, আর সরি, আমি অনেক কম সময় নষ্ট করলাম সবার, না না, প্লিজ। সমস্যা আমি নেই। আপনি যে এত কাজ করেন, এত বিজি, এই কারণে তো আপনি ক্লাসে ঠিকমতো আসতে পারেন না, এই জন্য তো আপনার বস আপনার আটকে রাখে। মানে সরি রে ভাই। আপনার বসও হচ্ছে গিয়ে একটা মানে পাবলিক, আপনিও একটা পাবলিক। আপনার বসের জামিন হয়েছে? না, জামিন হয় নাই, জামিন আটকে দিছে। আমি আটকে বাকিদের দিতে ভাই ওটা। বাকিদের বাকিদের মানে জ্ঞাতার্থে একটু বলি, নোমান ভাই ডেইলি স্টারে জব করে। নোমান ভাইয়ের বস হচ্ছে ওই যে 1-2 মাস আগে কি একটা নিউজ ছিল, আমার মনে নাই, এই নিউজের উপর বেস করে হচ্ছে কেস খাইছে, কেস খাওয়ার পর জামিন হয়েছে কি হয় নাই শিওর না, এই যে নোমান ভাই বললেন জামিন হয় নাই। তো এই হচ্ছে অবস্থা আর কি। আচ্ছা নোমান ভাই, আপনার সাথে পরে আলাপ করবো এই বিষয় নিয়ে আমরা ঠিক আছে, আমরা একটু। আলোচনা করছি, কন্টিনিউ করুন আচ্ছা, জি। এখন আসি আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা কি। এখন স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা আমরা কেন ইউজ করি এটা আমরা একটু আগে বুঝি, বা কখন ইউজ করি। তো একটু আগে যে ধরনের ডেটাগুলো আমরা বললাম সেগুলো হচ্ছে হোমোজেনিয়াস ডেটা। মানে আমি যদি ধরেন একই টাইপের কুকুরের কথা বলি বা একই টাইপের মাছের কথা বলি, বা যদি আমি বারবার শুধুমাত্র আপনার ওই যে 500 গ্রামের মানে চা পাতার প্যাকেটের কথা যদি বলি, তাহলে এই ডেটাগুলো কিন্তু একই টাইপের হোমোজেনাস ডেটা হয়। হোমোজেনাস মানে হচ্ছে একই 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 টাইপ বা একই ক্যারেক্টারিস্টিক্সের। কিন্তু যদি এমন হয় যে আমার কিছু ডেটা হচ্ছে হেটেরোজেনাস, এখন হেটেরোজেনাসটা আমি কিভাবে বুঝবো, সেটা হচ্ছে এরকম, যদি আমি এরকম বলি যে আমি হিউম্যানের উপরে বেস করে করতে যাচ্ছি, কিন্তু হিউম্যানের উপরে বেস করে স্যাম্পলিং করতে গেলে আমি দেখলাম যে এখানে কিছু আছে আপনার অ্যাডাল্ট, কিছু আছে আপনার কিডস, কিছু আপনার এখানে মেলও আছে, আবার কিছু ফিমেলও আছে, মানে বিভিন্ন টাইপের ভাগ করা আছে। তো আবার ধরেন আপনি যদি ধরেন যে কুকুরের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, কুকুরের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে। বাংলাদেশে তো আসলে অত ক্যাটাগরি নাই, আমি যদি ওভারঅল ক্যাটাগরি চিন্তা করি, তো আপনার হাচ বা হাচি টাইপ একটা আছে, আর একটা হচ্ছে আপনার বুলডগ টাইপ আছে, এরকম কয়েকটা ক্যাটাগরি আছে। এখন এখানে ক্যাটাগরিগুলো যদি আপনি আপনার যে পপুলেশন বা যেখান থেকে আপনি স্যাম্পল নিচ্ছেন ওটার যদি হেটেরোজেনাস হয় বা ডিফারেন্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স হয়, তখন সেক্ষেত্রে আমরা কিছু তখন আমরা সেক্ষেত্রে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা ইউজ করি। তো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজ করলে সুবিধাটা কি, যে একটু বেশি প্রিসাইজ হবে, স্যাম্পলিং এররটা একটু কম হবে, আর আমি যে এস্টিমেট করব সেই এস্টিমেটের রেজাল্টটা একটু ভালো হবে, বেটার হবে, এই আর কি। তো এখানে কতগুলো নাম কতগুলো এখানে হাবিজাবি কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলোকে আমি এখানের মধ্যে একটু বলি। আচ্ছা, এখানে হচ্ছে আচ্ছা এইখানে ধরেন আপনি এখানের মধ্যে এক্সাম্পল একটা হচ্ছে ধরেন অকুপেশন, এজ, সেক্স,
মেল ফিমেল, অথবা এজ রেঞ্জ আপনার ধরেন 20 থেকে 50, আর অকুপেশন মনে করেন গভর্নমেন্ট জব হোল্ডার, নন গভর্নমেন্ট, বিজনেস অথবা আনএমপ্লয়েড, এরকম কয়েকটা আছে। অকুপেশন আনএমপ্লয়েডও রাখা যায়। এখন ধরেন আপনি যাদেরকে, যে সকল পার্সনদেরকে আপনি এখানে স্যাম্পল করতে যাচ্ছেন, এদের আবার কয়েকটা ভাগে ভাগ করা আছে। এক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে হেটেরোজেনাস ডেটা। এখন এই হেটেরোজেনাস ডেটা থেকে যদি আপনাকে স্যাম্পল বের করতে হয়, তাহলে প্রথমে যেটা করতে হবে, স্ট্র্যাটাম আলাদা করতে হবে। তো স্ট্র্যাটিফাইড শব্দটা আসছে স্ট্র্যাটা থেকে, এবং স্ট্র্যাটা হচ্ছে এটা একটা প্লুরাল, মানে ওয়ার্ডটা হচ্ছে প্লুরাল। এটার যে সিঙ্গুলার ভার্সনকে আমরা বলি স্ট্র্যাটাম। এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্সন, আর স্ট্র্যাটা হচ্ছে প্লুরাল ভার্সন। সো ফার্স্ট অফ অল যেটা করতে হয়, আমাদেরকে স্ট্র্যাটাম সেট করতে হয়। এখন এই স্ট্র্যাটামটা হইতে পারে এটা অকুপেশনের উপর বেস করে। হ্যাঁ, এখন ধরেন আপনার অকুপেশন হচ্ছে না, আপনি অকুপেশনের উপর বেস করে যদি স্যাম্পলিং করতে চান, আপনি হিউম্যানকেই করলেন, ঠিক আছে, মানুষকেই করলেন, কিন্তু ওখানের মধ্যে অকুপেশন, কেউ হয়তো গভর্নমেন্ট জব হোল্ডার, কেউ হয়তো নন গভর্নমেন্ট জব হোল্ডার, বা প্রাইভেট ব্যাংক, অথবা প্রাইভেট এনজিও, অথবা ধরেন ফাইন্যান্সিয়াল সেক্টর, বা ধরেন বিজনেস করতেছে, বা আনএমপ্লয়েড, এরকম কয়েকটা ভাগে ভাগ করা আছে। তা আপনি ফার্স্টে করবেন কি, এদেরকে এই সেন্সে এটা হচ্ছে একটা হেটেরোজেনাস ডেটা। তো ফার্স্ট হচ্ছে স্ট্র্যাটাম 1 2 3 ডট 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 কে সংখ্যক নিলাম। তো এখান থেকে আমার মূল পপুলেশন থেকে আমার এখান থেকে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে এবার আমি ওখান থেকে আমার স্যাম্পল নিব, যে আমার স্যাম্পল সাইজটা আমি চুজ করব যে কয়টা করে আমি নিচ্ছি, তারপর টোটাল স্যাম্পল সাইজ হবে। তো এখানে একটা জিনিস সুবিধা হচ্ছে যে আপনার এই স্যাম্পল যেটা আপনি নিচ্ছেন, আলাদা করে স্যাম্পল নিচ্ছেন, এই স্যাম্পল আপনার N1 N2 এটা মানে সেম সাইজ নাও হইতে পারে। লাইক ফর এক্সাম্পল, আপনি ধরেন একটা স্যাম্পলে 10টা নিলেন, এখান থেকে 8টা নিলেন, আরেকটা থেকে ধরেন 12টা নিলেন, আরেকটা থেকে 11টা নিলেন, হইতে পারে। তারপর এইগুলোকে টোটাল যখন আপনি করবেন, তখন আপনার ফাইনাল স্যাম্পলটা বের হবে। এবার আপনি তখন ওই ফাইনাল স্যাম্পলের উপরে অ্যানালাইসিসটা করতে পারবেন। এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার ওই আপনার যেই হিল যেটা আছে, আপনার ওই যে পায়ের গোড়ালি, ওখানে আপনার একটা মাস্কুলোস্কেলেটাল প্রবলেম অনেকের হয় বয়স হলে, ওই টো ফ্লেক্সার স্ট্রেংথ, মানে আপনার হাঁটু কতটুকু স্ট্রেংথ নিতে পারবে, এটার কিছু ধরেন আপনার ডেটা আছে, মেডিকেল ডেটা। আমার এক্সাম্পলগুলো কয়েকটা বেশিরভাগ হচ্ছে মেডিকেল ডেটা টাইপের, কারণ আমি যখন এই স্লাইডগুলো তৈরি করছিলাম, তখন আসলে আমি হচ্ছে কিছু মেডিকেল ডেটার উপর আমি কাজ করছিলাম, তো আরও আগে আর কি, মানে 2022 সালের দিকে। পরে আসলে এগুলো না চেঞ্জ করা হয় নাই। তো আমি আপনাকে চাইলে অন্য এক্সাম্পলও দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখন জিনিসটা হচ্ছে কি, আপনার এখানের মধ্যে টোটাল পেশেন্ট হচ্ছে 250। হুম, এর মধ্যে 150 হচ্ছে অ্যাডাল্ট, 100 হচ্ছে সেমি অ্যাডাল্ট। তো এই সার্কামস্টেন্সেসে আপনি 15 জন র্যান্ডমলি সিলেক্ট করছেন দুইটা স্ট্যাটা উপর বেস করে। একটা হচ্ছে অ্যাডাল্টস যারা আছে 150, এখান থেকে একটা স্যাম্পল চুজ করলেন অ্যাডাল্টসের জন্য, ধরেন এখানে 9টা আছে, আর সেমি অ্যাডাল্ট হচ্ছে আপনি 6টা চুজ করলেন। এটাও আপনি একটা প্রসেসের মাধ্যমে আসলেন। আসার পরে এরপর আপনাকে বের করতে হলো যে আপনার এই পেশেন্টগুলোর যে বিএমআই ভ্যালু এস্টিমেট করতে, মানে মিন ভ্যালু বের করতে, অলসো এস্টিমেটিং দ্য স্ট্যান্ডার্ড এরর অফ দ্য স্যাম্পল মিন। সো এটা কিছু ইকুয়েশন আছে, বেসিক ইকুয়েশন, সেই ইকুয়েশন ধরে আমরা করতে পারি। তো আমার স্ট্র্যাটাম যে ডেটা, যেহেতু এটা একটা হেটেরোজেনাস ডেটা, দুটা টাইপের ডেটা, অ্যাডাল্টস এবং সেমি অ্যাডাল্টস, স্ট্র্যাটামের জন্য দুটা নাম রাখলাম। আমার মূল যেটা এনআই, ক্যাপিটাল এনআই, মানে যেটা আপনার এখানে যেটা আছে N1 যেটা, হ্যাঁ, তো একটা হচ্ছে আপনার 150, আর এটা হচ্ছে 100। তা আপনি 150 থেকে এখানের মধ্যে 9 জন নিলেন, আর এখান থেকে আপনি 6 জন নিলেন, যেটা আমি যে এখন যে ম্যাথটা করতেছি সেই ম্যাথ অনুযায়ী। তো এখানে একটা রেশিও আমরা যদি বলি, NI/N হচ্ছে 0.6 এবং 0.4, টোটাল হচ্ছে 100%, 9টা 6টা। তো এখান থেকে আমার একটা এস্টিমেট আসবে। আর মানে দুইটাকে আমরা তখন করি কি, যে ওয়েটেজ ভ্যালু দিয়ে আমরা তখন এই আলটিমেটলি টোটাল এটা বের করি। মানে আপনার একটা হচ্ছে এখান থেকে আসবে, আর আরেকটা হচ্ছে এখান থেকে আসবে। তো এখানে আমরা যেহেতু একটা ওয়েটেজ ভ্যালু নিচ্ছি, ওয়েটেজ ভ্যালু, তো আপনি যখন এখানে এই 80-র সাথে 0.6 গুণ করবেন, আর 120-এর সাথে 0.4 গুণ করবেন, গুণ করার পর যোগ করবেন, তখন আসলে আমরা 96.7 পাই। মানে এটা হচ্ছে এখানে এই যে যে এনআই এর যে ভ্যালুটা,
NI/N, এই যে রেশিওটা, এই রেশিওটা হচ্ছে আপনার দুইটা ভাগে ভাগ হচ্ছে, যেহেতু এখানে i এর ভ্যালু 1 থেকে k পর্যন্ত, k হচ্ছে নাম্বার অফ স্ট্যাটা, কয়টা স্ট্যাটা আমি নিচ্ছি, তো দুইটা স্ট্যাটা নিচ্ছি, দুইবার হবে। সো এখানে যেটা ইকুয়েশন হবে n1/n x1 প্লাস n2/n x2 বার। তো এখান থেকে আপনার 80 আসে, আর এখান থেকে হচ্ছে 120 আসে, তারপর আপনার আলটিমেটলি এই ভ্যালুটা আসে আর কি। আচ্ছা, এখন আছে সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি, যে এই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ইন্টারভাল বা একটা গ্যাপ ধরে ধরে হচ্ছে আমরা স্যাম্পলটা সাজাই। তো এই স্যাম্পলটা, যে গ্যাপটা নিচ্ছি, এই গ্যাপটা আমরা এই সিস্টেমেটিক স্যাম্পলিংটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে লিনিয়ার সিস্টেমেটিক স্যাম্পলিং, আর একটা হচ্ছে সার্কুলার সিস্টেমেটিক স্যাম্পলিং। লিনিয়ার সিস্টেমেটিক স্যাম্পলিংটা কিরকম, যে আপনার সিরিয়ালি ডেটা দেওয়া আছে, আপনি এখান থেকে একটা পিক করলেন, এখান থেকে একটা পিক করলেন নির্দিষ্ট ইন্টারভাল ধরে, এখান থেকে একটা পিক করলেন, এখান থেকে একটা পিক করলেন, এখান থেকে একটা পিক করলেন। ধরেন আপনি হচ্ছে কোথাও গেলেন, ওখানে আপনার হচ্ছে কিছু বিল্ডিং দিল বা কিছু অ্যাপার্টমেন্ট নাম্বার দিল, যে এখান থেকে আপনার মানুষদেরকে জিজ্ঞাসা করতে হবে বা এদের কাছ থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে। তো আপনি চিন্তা করলেন যে ওকে ফাইন, আপনি একটু ক্যালকুলেশন করে দেখলেন যে 4 ঘর পর পর, 4টা বিল্ডিং পর পর আমি যদি যাই, তাহলে আমি আমার ডিজায়ার্ড স্যাম্পলটা পাবো। আপনার টোটাল স্যাম্পল হয়তো হইতে পারে 10টা বা 15টা, তা আপনি ওইভাবে ক্যালকুলেশন করে আপনি আগাইলেন। সার্কুলার ক্ষেত্রে মূলত বলতে গেলে একই রকম, সিস্টেমটা একই, জাস্ট এটা হচ্ছে গিয়ে সার্কুলার প্রসেসে আগানো হয়। একটা নির্দিষ্ট আপনার যে স্যাম্পল সাইজটা ফুলফিল না হওয়া পর্যন্ত এই কাজটা চলতে থাকে। তো আমি ইন্টারভাল কতটুকু নিব, এটা ডিপেন্ড করতেছে আমার এই ফর্মুলার উপরে। তো এখানে n হচ্ছে আমার টোটাল ইউনিট, ধরেন আমার এখানে নাম্বার অফ হাউস হচ্ছে এখানে টোটাল 100টা, আমি স্যাম্পল নিব, এটা হচ্ছে n, ক্যাপিটাল N, আর আমি স্যাম্পল নিব ধরেন আমি 10টা, তাহলে আমি ভাগ করলে আমি k এর ভ্যালু কত পাবো, 100/10 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তার মানে 10টা ঘর পর পর আমি যদি যাই, তাহলে আমার 100টা যে টোটাল ইউনিট, এই ইউনিটটাও আমার কাভার হবে, আবার 10টা স্যাম্পল নেওয়াও আমার কাভার হবে। তো এটা হচ্ছে একটা স্কিপ বা মানে স্কিপ প্যাটার্ন দিয়ে আমরা এই কাজটা করি, সিস্টেমেটিক স্যাম্পলিং। সার্কুলার ক্ষেত্রেও একই রকম, জাস্ট এটা কিছু আপনার ম্যাথমেটিক্যাল পোর্শন আছে, এটা স্কিপ করে যাচ্ছি। কোথায় ইউজ করা হয়, বিভিন্ন ওপিনিয়ন পোলে, কোয়ালিটি কন্ট্রোলে, অডিটিংয়ে, মার্কেট রিসার্চে, এস্টিমেশন অফ ক্রপ প্রোডাকশন বা হেলথ স্টাডিজে। লাস্টলি হচ্ছে আমরা আসি ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংটা হলেই মোটামুটি স্যাম্পলিংয়ের পোর্শনটা শেষ হয়ে যাবে। তো ক্লাস্টার স্যাম্পলিংটা এখানে আমরা দুইটা ভাগে ভাগ করি। ক্লাস্টার কি প্রবাবিলিটি স্যাম্পলিং এর মধ্যে পড়ছে? একটু হোল্ড করেন, কি আধা ঘন্টা, কি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন, কি বলতেছিলেন ক্লাস্টার স্যাম্পলিং এর ক্ষেত্রে? ক্লাস্টারটা কি প্রবাবিলিটি স্যাম্পলিং নাকি নন প্রবাবিলিটি স্যাম্পলিং? ক্লাস্টার স্যাম্পলিং, জি, এটা যে একটা ডিফিকাল্ট কোশ্চেন করলেন, এটা আমাকে একটু জেনে বলতে হবে, শিওর না। আমি যতদূর জানি এটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। ক্লাস্টার, জাজমেন্টাল, তারপর হচ্ছে আরো দুইটা আছে। আমি আপনার জাস্ট খালি মেথডটা বলতেছি, ডিটেলসে যাচ্ছি না, কারণ ডিটেলসে আসলে মানে আমাদের কোর্স মডিউলের মধ্যে এটা ডিটেলস আসলে তেমন কিছু নাই, জাস্ট বেসিক আইডিয়াগুলো হচ্ছে আপনাদেরকে দেওয়া একটা ক্লাসে আর কি। তাইলে এটা ডিটেলস আপনি দেখতে পারেন। এখন ক্লাস্টার স্যাম্পলিং এটা আসলে মানে নন প্রবাবিলিটি কি প্রবাবিলিটি, এটা একটু প্রবাবিলিটি স্যাম্পলিং, এই যে প্রবাবিলিটি স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, এখান থেকে ডিটেলস দেখতে পারবেন। আচ্ছা, ক্লাস্টার স্যাম্পলিং এর কনসেপ্টটা তাহলে কি, এবার একটু আসি। সেটা হচ্ছে যে ক্লাস্টার স্যাম্পলিংটাকে আমরা মূলত হচ্ছে এখানের মধ্যে মানে দুইটা ভাগে ভাগ করি,
মানে একটা হচ্ছে আপনার মানে এখানে আপনি ক্লাস্টার করতে পারেন হেটেরোজেনাস ভাবে অথবা হোমোজেনাস ভাবে। হেটেরোজেনাস হোমোজেনাস কিন্তু আমরা অলরেডি জেনে আসছি। আচ্ছা, এখন ক্লাস্টার স্যাম্পলিং এটা অনেকটা দেখতে আপনার স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর মতো মনে হতে পারে, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে এরকম যে আমি যদি আমার স্যাম্পলিংটা যদি হোমোজেনিয়াস হয়, মানে আপনার নর্মাল স্যাম্পলিংয়ে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে যেটা হয় যে আমার হেটেরোজেনাস থেকে আমি প্রত্যেকটা হোমোজেনাসে আগে ডিস্ট্রিবিউট করি, যেটা আমি এই জায়গায় করে আসছি। যদি আমি ভুল না করে থাকি তাহলে দেখেন আমার এখানে ফার্স্টে হচ্ছে মিক্স করা ছিল, যেটা হচ্ছে আমার হেটেরোজেনাস, এবং আমি করছি কি এখানে প্রত্যেকটা যখন স্ট্র্যাটামে ভাগ করছি তখন প্রত্যেকটা হোমোজেনাস হয়ে গেছে। আর ক্লাস্টারের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি হেটেরোজেনাস হোমোজেনাস দুইটাকে মিক্স করে রাখতে পারি। যেমন এখানে একটা ছবি দেখেন, এই ছবি দেখে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং আমরা কি করতেছি, ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে স্ট্র্যাটামগুলোকে আলাদা করে নিচ্ছি সিঙ্গুলার, তারপর সেখান থেকে আমরা স্যাম্পল নিচ্ছি। ক্লাস্টার স্যাম্পলিং হচ্ছে কি আমরা একটা নির্দিষ্ট ক্লাস্টার ফুলফিল করতেছি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভ্যালু নিয়ে, এবং আমার টোটাল দুইটা ক্লাস্টার আমি তৈরি করি, এবং এই দুইটা ক্লাস্টার থেকে আমি তখন আমাদের আউটকামটা বের করি। এটা হচ্ছে বেসিক পার্থক্য আর কি। তো আর ডিটেলসে এখানে আসলে তেমন কিছু নাই। আমি যদি এখানে একটা এক্সাম্পল বলি, ধরেন একজন প্রফেসর সে হচ্ছে ক্লাসের মধ্যে 5টা মেল এবং 5টা ফিমেলকে আলাদা করে সে স্যাম্পল তৈরি করলো। এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং, কারণ উনি করছে কি তার টোটাল যে যে স্টুডেন্টের যেই ক্লাসরুম আছে সেই ক্লাসরুম থেকে উনি ফার্স্টে হচ্ছে মেল এবং ফিমেল আলাদা করছে, তারপর সেখান থেকে উনি স্যাম্পল বের করছে। এটা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। অথবা প্রফেসর যদি এমনভাবে চিন্তা করে যে সে ক্লাসের ধরেন আপনার যেই বেঞ্চ আছে প্রত্যেকটা বেঞ্চ থেকে আপনি র্যান্ডমলি একে পিক করলেন, অথবা একে পিক করলেন, অথবা একে পিক করে একে পিক করলেন। এখন সে মেলও হতে পারে ফিমেলও হতে পারে, ভালো স্টুডেন্ট হতে পারে খারাপ স্টুডেন্ট হতে পারে, মিক্স করাতে থাকতে পারে, তখন আমরা এটাকে বলতেছি ক্লাস্টার স্যাম্পলিং। তো স্যাম্পলিং সম্পর্কে বেসিক ধারণাটুকু আসলে এইটুকুই আসলে আমি আপনাকে দিতে পারবো, এর বেশি আসলে ডিটেলসে আমি যাই না, কারণ হচ্ছে আমার হাতে সময়ও নাই। আমি হচ্ছে পরের যে সেশনটা মানে পরের যে অংশটা সেটা আমি চলে যাব। আগে একটু আমাকে বলেন যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। অলরেডি 10:30 বাজে আর কি। আমি প্রবাবিলিটি কিছু অংশ আজকে যতটুকু সম্ভব আমি একটু টাচ করব, কারণ আমি একটু পিছিয়ে আছি। হ্যালো, কোনো কোশ্চেন নাই তো নাকি? না ভাই। আচ্ছা, আমরা জাস্ট ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি বেসিক কয়টা জিনিস আমরা দেখব, তারপর আমরা চলে যাব হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নেক্সট ক্লাসে। তো ও স্যাম্পলিং এর ক্ষেত্রে যে কোড, আমি তো আসলে কোডটা আপনাদেরকে আমি কোডটা দিয়ে দিছি। হ্যাঁ, আপনি কোডটা দেখেন। আমি হচ্ছে যদি কোনো প্রবলেম হয় আমি নেক্সট ক্লাসে কোডটা আলোচনা করব। এখন কোডটা ধরতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তো প্রবাবিলিটি কনসেপ্ট আমরা দেখব, ডেফিনেশন, কিছু লস দেখব, বাইস থিওরামটা জাস্ট বেসিক আলোচনা করব, র্যান্ডম ভেরিয়েবলটা দেখব। প্রবাবিলিটি বিষয়টা কি, আমরা জানি যে লাইফ হচ্ছে ফুল অফ আনসার্টেনিটিস, কখন কি হবে বলা যায় না। তো আজকে আসি কালকে মরেও যেতে পারি, আল্লাহ মাফ করুক। তো ধরেন আজকে বৃষ্টি দেয়, কালকে বৃষ্টি হইতেও পারে, আজকে গরম প্রচণ্ড, কালকে গরম নাও হইতে পারে। হয়তো বাংলাদেশ টি-20তে 2টা ম্যাচ জিততে পারে, অথবা 3টা ম্যাচ জিততে পারে, অথবা একটা ম্যাচও নাও জিতে ব্যাক করে চলে আসতে পারে। হয়তো নেক্সট 6 মাসে আমার প্রমোশন হতে পারে, অথবা এরকম। ভাইয়া স্ট্যাটিস্টিক্সটাই মিথ্যা। হ্যাঁ, এইভাবে বলতে নাই। স্ট্যাটিস্টিক্স যারা জানে, যারা অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স জানে, তারা স্ট্যাটিস্টিক্সটাকে খারাপ অর্থে ইউজ করে, এটা মনে রাখবেন। স্ট্যাটিস্টিক্স মিথ্যা না। স্ট্যাটিস্টিক্স যারা ভালো জানে তারা চাইলে এটাকে খারাপভাবে ইউজ করতে পারে। যারা জানে না, যাদের নলেজ কম, সবই ভাইয়া অ্যাজাম্পশন, মানে কোনো মানে একদম সার্টেন কিছু নাই, হইলে হইব না হইলে নাই। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স নিজেই হচ্ছে একটা আনসার্টেন একটা জিনিস। জাস্ট আমরা যতগুলো থিওরি দেখি সবকিছু হচ্ছে একটা অ্যাজাম্পশনের উপর বেস করে করা। তো
এখানে আমরা যে ধরনের সিচুয়েশনগুলো দেখি, আমাদের লাইফের যে আনসার্টেনিটিগুলো দেখি, সেগুলোকে আমরা যদি কোনো একটা ম্যাথমেটিক্যাল কোনো একটা ভ্যালু দিয়ে প্রকাশ যদি করতে চাই, তখন আমরা প্রবাবিলিটির শরণাপন্ন হই বা তার দ্বার সম্পন্ন হই, তার দরজায় কড়া নাড়ি। তো প্রবাবিলিটি হচ্ছে এমন একটা স্ট্যাটিস্টিক্সের শাখা যেখানে আমরা সাধারণত বিভিন্ন ধরনের আনসার্টেন যে ইভেন্টগুলো আছে বা মাল্টিপল ইভেন্টস যেগুলো আছে সেগুলোকে আমরা ম্যাথমেটিক্যালি একটা ভ্যালুর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, এবং ওইটার যে মেথড বা প্রসেসটা, এটাই হচ্ছে আমার প্রবাবিলিটি। যেমন আমি যদি একটা কয়েনকে টস করি, সেটা আমার হেড হতে পারে বা টেল হতে পারে, বা আমি যখন লুডো খেলি, লুডোতে যে ছক্কার যে আমরা ডাইটা বলি, 6টা সাইড আছে, 1 2 3 4 5 6, যে কোনো একটা উপরে উঠতে পারে। আর আমরা যখন কার্ড ড্র করি, তখন 52টা কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড উপরে আসতে পারে। তো এভরিথিং এভরিথিং ইজ আনসার্টেন। এখন বিষয়টা হচ্ছে যে এই আনসার্টেন জিনিসগুলোকে কিছু নিয়মের মধ্যে এনে যদি আমরা এটাকে একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে যদি প্রকাশ করি, সেই বিষয়টাকে বা সেই নলেজটাকে আমরা বলি প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি কয়েকটা কমন টার্মিনোলজি, এগুলো আমি স্কিপ করে যাব কিনা, আচ্ছা আমি একটু শর্টকাট করে বলে দিই। সেটা হচ্ছে ট্রায়াল হচ্ছে যদি আমার ঠিক এক্স্যাক্টলি একটা এক্সপেরিমেন্ট বা একবার যদি কোনো একটা কাজ করি, তখন সেটাকে আমরা বলি ট্রায়াল। আর এক্সপেরিমেন্ট হচ্ছে যে আমরা যদি একটা আইডেন্টিক্যাল কন্ডিশনে কোনো একটা কাজ যখন বারবার 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 করি, তখন এটাকে আমরা বলি এক্সপেরিমেন্ট। যেমন ধরেন আপনি একটা ল্যাবের মধ্যে বসে আছেন, এসি এসি টেম্পারেচার ফিক্স, আপনি ল্যাবের যে টেবিলে বসে আছেন সেই টেবিলটাও ফিক্স, ল্যাবের যে টুলটা আছে সেই টুলটাও ফিক্স, আপনি এখানের মধ্যে বসে আছেন এবং বসে থেকে আপনি কোনো একটা কাজ বা কোনো একটা এক্সপেরিমেন্ট করতেছেন। প্রত্যেকবার যখন এক্সপেরিমেন্ট করতেছেন, হয়তো ভ্যালুটা একটু এদিক সেদিক হচ্ছে, বা আপনি অনেকগুলো আইটেমকে ওজন করতেছেন, সেম টাইপের আইটেম বাট হালকা এদিক সেদিক হচ্ছে, হয়তো ওইটার হয়তো গ্রাম হয়তো 5.26 আসতেছে, আরেকটা নিলেন সেটা হচ্ছে 4.92 আসতেছে, আরেকটা নিলেন 5.15 আসতেছে, মানে অল্প একটু ভেরিয়েশন হচ্ছে। তো আপনি যখন একটা আইডেন্টিক্যাল কন্ডিশনে বারবার যখন আপনি কোনো একটা এক্সপেরিমেন্ট বা অ্যাক্ট করবেন, এর আমরা এটাকে বলি এক্সপেরিমেন্ট। সো ট্রায়াল থেকে যে রেজাল্টটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের আউটকাম। ওকে, আর এক্সপেরিমেন্ট থেকে যেটা আসে সেটাও এক ধরনের আউটকাম, বাট এটা আমরা অন্যভাবে হিসাব করি আর কি। স্যাম্পল স্পেস হচ্ছে যে আমি আমার টোটাল পসিবল যতগুলো আউটকাম আছে সবগুলোকে যদি আমি একটা সেটের মধ্যে, একটা একটা জায়গার মধ্যে যদি আমি সবগুলোকে বসাই বা রাখি, তাহলে সেটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। এটা থিওরিটিক্যাল ভার্সন। ধরেন আপনি চাচ্ছেন যে লেটস সে আপনি কালকে হঠাৎ করে আর্জেন্ট একটা অফিসের কাজে আপনাকে বলা হলো আপনাকে চিটাং যেতে হবে। এখন ধরেন চিটাং যাওয়ার জন্য আপনার হাতে অনেক ধরনের ওয়ে আছে। আপনি চাইলে বাসে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, এয়ারে যেতে পারেন, নিজের মোটরসাইকেলে যেতে পারেন জার্নি করে, অথবা কারো প্রাইভেট কারে যেতে পারেন, ফ্রেন্ডরা মিলে একসাথে যেতে পারেন। এইভাবে মনে করেন অনেক ধরনের ওয়ে আছে। যতগুলো পসিবল আউটকাম আছে সবগুলোকে যদি আমি একটা সেটের মধ্যে যদি আমি রাখি থিওরিটিক্যালি, তাহলে ওটাকে আমরা বলি স্যাম্পল স্পেস। যেমন আমি যদি কয়েনকে যদি দুইবার টস করি, পরপর দুইবার টস করি, তাহলে কি ঘটনা ঘটতে পারে? এটা হইতে পারে যে প্রথমবার হেড, তারপর এবার হেড, অথবা হেড টেল, অথবা আগে টেল তারপর হেড, মানে হেড আগে টেল পরে, আবার টেল আগে হেড পরে, দুইটা কিন্তু ডিফারেন্ট ইভেন্ট। অনেকে এই দুইটাকে এক মনে করে, প্রবাবিলিটির ক্ষেত্রে কিন্তু দুইটা ডিফারেন্ট ইভেন্ট, এই জন্য আমরা দুইবার কাউন্ট করব। অথবা টেল টেল, দুইবারই টেল, তা আমার টোটাল কয়টা হলো? 4টা হলো, এর বেশি তো সম্ভব না। তো এই স্যাম্পল স্পেসটা আমরা হচ্ছে টোটাল হিসাব করে যদি আমরা একটা সেট আকারে রাখি, এটাকে আমরা ডিনোট করি ওমেগা বা এস দিয়ে ডিনোট করে থাকি আর কি। আচ্ছা, ইভেন্ট হচ্ছে যেই যতগুলো স্যাম্পল স্পেস আছে তার থেকে যেই ইভেন্ট যেগুলো আমি চুজ করব সেটা হচ্ছে আমার ইভেন্ট। যেমন আমি যদি ওই লুডো খেলার যে ইয়েটা আছে, ডাইটা আছে, এটা যদি আমি চিন্তা করি, ওখানে আমার 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। এখন আমি যদি ধরেন অনেক সময় খেলতে গিয়ে অনেক সময় হয় কি যে যদি আমি এক আসে বা পুট আসে, তাহলে হচ্ছে আমার একটা গুটি হচ্ছে হবে, পাকবে। অথবা যদি 2 আসে, অথবা 2 আসলে আরেকটা আমার অপোজিশনকে আমি খাবো। আর 6 আসলে আপনার একটা গুটি হয়তো বাইরে পড়ে আছে, আপনার গুটি উপরে উঠবে। আপনি কি বলেন যে আল্লাহ পুট পুট, আল্লাহ 2 2 2 2 2 6 6 6 6 6,
তো এখন ধরেন আপনি যদি এখানে ওকে বলি যে আমার আমার নিজের ফিজিবল বা আমার যেটা আমি চাচ্ছি, আমার ডিজারেবল, আমার ফিজিবল যে ইভেন্টগুলোকে যদি আমি আলাদা করি বা ওই 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 জিনিসগুলো আমি এক্সপেক্ট করি, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ইভেন্ট বা সিম্পল ইভেন্ট। ওখান থেকে যদি আমি যেটা আমি আলাদা করছি, আর একটা খুব কমন জিনিস সেটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্ট। যদি দুইটার মধ্যে কোনো ধরনের, দুইটা ইভেন্টের মধ্যে কোনো ধরনের কোনো সম্পর্ক না থাকে, তাহলে আমরা বলি এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এটা আমরা ছোটোবেলায় সেট থিওরিতে পড়ছিলাম, হায়ার ম্যাথে ছিল, সেট জেনারেল ম্যাথে ছিল কিনা মনে নেই। এ হচ্ছে একটা ভ্যালু এখানের মধ্যে সেটের মধ্যে আছে, বি হচ্ছে এখানে আরেকটা ভ্যালু সেটের মধ্যে আছে। দুইটার মধ্যে যদি কমন কোনো স্পেস না থাকে, তাহলে আমরা বলি এটাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তার কোনো কমন পয়েন্ট নাই। কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে যে ইভেন্টটা আমি এখানের মধ্যে কাউন্ট করলাম, ধরেন আমার পছন্দ হলো যে আল্লাহ 1 আসুক, উট আসুক, আল্লাহ 2 আসলে আমি ওর গুটিটা খাবো, 6 হইলে আমার একটা গুটি উঠবে। এই তিনটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। যেগুলো চাচ্ছি সেটা হচ্ছে আমার ডিজার্ট ইভেন্ট। আচ্ছা, এখন প্রবাবিলিটি অনেকগুলো ডেফিনেশন আছে, আমি একদম বেসিক সিম্পলেস্ট ফর্মে ডেফিনেশনটা বলতেছি। সেটা হচ্ছে এরকম যে প্রবাবিলিটি এটা হচ্ছে একটা ফ্র্যাকশনাল একটা ভ্যালু, বা এটা হচ্ছে এক ধরনের রেশিও, যার যেহেতু আমি রেশিও বলতেছি অবশ্যই এটা দুইটা জিনিস থাকবে। উপরেরটাকে আমরা বলছি যে নিউমিরেটর, বা ভুলে গেছি, নিচেটা হচ্ছে ডেনোমিনেটর, ভাজ্য, ভাজক। হ্যাঁ, উপরেটা হচ্ছে নিউমিরেটর, নিচেটা হচ্ছে ডেনোমিনেটর। আচ্ছা, এখন যেহেতু এটা রেশিও, সুতরাং এরকম একটা ফরম্যাটে থাকবে। এই ফরম্যাটে নিচে কি থাকবে, ডেনোমিনেটরে কি থাকবে? ডেনোমিনেটর থাকবে আপনার টোটাল নাম্বার অফ পসিবল আউটকাম, যতগুলো পসিবল আউটকাম আপনি কল্পনা করতে পারেন সবগুলো। নিউমিরেটর কি থাকবে, আপনার ফেভারেবল আউটকাম। ওই যে একটু আগে বললাম যে আপনাকে বলা হলো যে আপনার মনে হলো যে আপনি চিটাং যাবেন। এখন চিটাং যাওয়ার জন্য আপনার ধরেন আপনার হাতে 10 রকম অপশন আছে। আপনি গাড়ি, বাস, ট্রেন, এয়ার, মোটরসাইকেল, ফ্রেন্ডের কার, একসাথে যেতে পারেন, অথবা হচ্ছে সাইকেলে যেতে পারেন, ঠিক আছে, যদিও এটা অতটা ফিজিবল না। এছাড়া আপনি হচ্ছে আরও ধরেন এরকম 3-4টা ওয়ে চিন্তা করেন, টোটাল 10টা। তো টোটাল পসিবল আউটকাম যদি 10টা হয়, এর মধ্যে সবটা আপনার ফেভারেবল হবে না। যেগুলো আপনার কাছে মনে হবে যে সময় এবং টাকা দুইটাকে ব্যালেন্স করা যাচ্ছে, কারণ আপনি যদি এয়ারে যান আপনার সময় বাঁচবে, টাকা বেশি লাগবে। আপনি ট্রেনে গেলে সময়, টাকা কম লাগবে, মানে সময় বেশি লাগবে। বাসে গেলে সময় কম লাগবে, টাকাটাও হচ্ছে একটু কম বেশি হবে আর কি। সো আপনি যদি সবকিছুর উপর ব্যালেন্স করে চিন্তা করেন, তাহলে আপনার জন্য ফেভারেবল আউটকাম ধরে নিলাম 3টা অপশন আছে। তাহলে 10টা অপশনের মধ্যে 3টা অপশন যদি আমি বলি, তাহলে এক্ষেত্রে আপনার ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পসিবিলিটি হচ্ছে 3/10। ব্যাপারটা এরকম যদি আমি চিন্তা করি। অন্যভাবে যদি আমি বলি যে ধরেন আমাদের বাংলাদেশের টিম যাচ্ছে এখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে। তো ওইখানে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে মনে হয় 4টা করে টিম আছে এক একটা গ্রুপে। এরকম গ্রুপ আছে হচ্ছে টোটাল 4টা, 4-4-16টা। ওকে, সো এরকম গ্রুপ আছে। এরকম গ্রুপের মধ্যে আপনার বাংলাদেশ এই জায়গাতে আছে। বাংলাদেশে আর কি কি যেন টিম আছে আমি জানি না, খোঁজখবর রাখি না। তো এখন ধরেন এখানে টোটাল ম্যাচ হবে বাংলাদেশের জন্য, টোটাল ম্যাচ হবে ধরেন আপনার কথার কথা 12টা ম্যাচ, ঠিক আছে। এখন পরের রাউন্ডে যেতে গেলে, পরের রাউন্ড হচ্ছে আপনার ধরেন সুপার 6। এখন সুপার 6 বা পরের রাউন্ডে যেতে গেলে তাকে জিততে হবে 6টা ম্যাচ, ঠিক আছে। এত ম্যাচ না, একটু কম, আরো বেশি, আমি 6টা ধরছি। তার মানে বাংলাদেশ টিমের সেকেন্ড রাউন্ডে যাওয়ার পসিবিলিটি কত? 50%। এটা যদি আমি রিগার্ডলেস অফ আদার ফ্যাক্টরকে যদি আমি বাদ দিয়ে চিন্তা করি, জাস্ট খালি গেম প্লের কথা চিন্তা করি, আইদার উইন অর লস, 1 or 0 যদি ধরি, তাহলে সেক্ষেত্রে 50%। এখন আমি যদি এর মধ্যে আরও ফ্যাক্টর যদি চিন্তা করি যে কয়জন ব্যাটসম্যান, কয়জন বোলার, তাদের স্ট্যাট কীরকম, লাস্ট কয়েকটা ম্যাচে কে কত ভালো খেলছে, কাদের স্ট্রাইক রেট কীরকম, বলারদের হচ্ছে বল ডট দিচ্ছে কীরকম, কয়টা উইকেট নিচ্ছে, আমি যদি আরও 10টা ভেরিয়েবল যদি ঢুকাই এটার মধ্যে, তখন জিনিসটা আরও কমপ্লেক্স হয়ে যাবে। জাস্ট বেসিক্যালি আমি যদি চিন্তা করি যে আমি এখানে প্রবাবিলিটি হচ্ছে একটা রেশিও,
ইটস এ রেশিও টার্ম, যেখান থেকে আমার ফ্র্যাকশনাল একটা ভ্যালু আসে, হুইচ ইজ বিটুইন 0 অ্যান্ড 1। 1 কখনো হয় না, 0.99999 পর্যন্ত হতে পারে। এদিকে 0 কখনো হয় না, 0.00000001 হতে পারে। তো এর মধ্যে আমার মূলত ভ্যালুটা থাকে, যার নিচের অংশ হচ্ছে নাম্বার অফ পসিবল আউটকাম। দুনিয়ার যত পসিবল আউটকাম আপনি চিন্তা করেন ওই পার্টিকুলার মানে ঘটনার ইভেন্টের সাপেক্ষে, সেটা নিচে বসাবেন, আর উপরে বসাবেন হচ্ছে ফেভারেবল আউটকাম, দেখবেন আপনার প্রবাবিলিটি বের হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এরপর তো এর মাঝখানে আরও অনেক কাহিনী আছে, যেমন আরও কিছু এক্সাম্পল যদি বলি, যে একটা কার্ড আপনি ড্র করলেন, যেটা আমরা যখন যারা কার্ড খেলেন আপনারা, আমি একসময় খেলতাম, এখন খেলি না, তো যারা ধরেন আপনার কার্ড খেলেন আপনি জানেন যে এখানের মধ্যে 4টা ডিফারেন্ট টাইপের কার্ড আছে, টোটাল হচ্ছে 52টা কার্ড। 4টা ডিফারেন্ট টাইপের বলতেছি, 4টা ডিফারেন্ট ওই যে আপনার টেক্কা, তারপর হচ্ছে নাম ভুলে গেছি, স্পেড, হ্যাঁ, তারপর হচ্ছে ওই কেউ একটু বলেন তো আমাকে কয়েকটা নাম, যে 4টার নাম কি যেন বলে বাংলায়। মনে করতে পারতেছি না, আমি মনে করতে পারতেছি না এখন। ধরেন আপনি যদি ওখানের মধ্যে কালার হচ্ছে 2 ধরনের, তো 52টা কার্ডের মধ্যে এটা হচ্ছে 26টা করে ভাগ করা আছে, 26টা রেড কার্ড আর 26টা ব্ল্যাক কার্ড। তো যদি রেড কার্ড হয়, আমি যদি যে কোনো একটা কার্ড তুলি, সেটা রেড কার্ড হওয়ার চান্স কত? তো টোটাল আমার কার্ড হচ্ছে 52, আর রেড কার্ড হচ্ছে পসিবল ফেভারেবল, মানে ফেভারেবল মানে হচ্ছে আমি যদি তুলি সেটা রেড কার্ড হবে, এটার চান্স কতটুকু যদি আমি বের করছি, তাহলে রেড কার্ড কয়টা আছে এখানের মধ্যে সেটা আমি দেখবো, 26টা আছে, তাহলে রেড কার্ড হওয়ার চান্স যেটা আমি তুলবো ওটা রেড কার্ড হতে পারে, তার চান্স হচ্ছে 0.5। অথবা যদি এটা স্পেড হয়, তো এখানের মধ্যে 4 ধরনের টাইপের কার্ড আছে, এর মধ্যে স্পেড হচ্ছে একটা, স্পেডটা খুব সম্ভবত এরকম পাতা পাতার টাইপ। এখন এরকম কার্ড আছে 13টা, তো টোটাল কার্ড হচ্ছে 52, এটা হচ্ছে আমার টোটাল পসিবল আউটকাম, আর ফেভারেবল আউটকাম হচ্ছে 13, কারণ আপনি যেটা তুলবেন সেটা আপনি চাচ্ছেন, আপনি ডিজায়ার করতেছেন দিস শুড বি এন স্পেড, তাহলে 13/52 অত হচ্ছে 1/4 হচ্ছে 0.25। আর যদি নট এ স্পেড, তাহলে 1 মাইনাস 0.25 করলে আপনার 0.75 আসবে, এইভাবে আর কি। আরেকটা হচ্ছে আপনার এ কিং অর এ কুইন। এখন এই অর কথার অর্থ হচ্ছে কিংও হতে পারে অথবা কুইনও হতে পারে। এখন কিং কয়টা? 4টা টাইপের কার্ডের জন্য 4টা কিং আছে। কুইন কয়টা? 4টা আছে। তাহলে আমি যদি বলি হয় কুইন কিং উঠবে অথবা কুইন উঠবে, তাহলে আমার টোটালটাই আমার কাউন্ট করতে হবে 8টা, তার মানে 8/52 বা 2/13, যে আইদার কিং হবে অথবা কুইন হবে। লস অফ প্রবাবিলিটি, এখানে প্রবাবিলিটির কিছু ফর্মুলা আছে, এগুলো আমরা ছোটবেলায় দেখে আসছি অবশ্য। মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি হচ্ছে, মাল্টিপ্লিকেশন প্রবাবিলিটি থেকে আসলে মূলত বায়াস এন্ড স্ট্যাটিস্টিক্সটা আসে। তো প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি হচ্ছে এরকম, যে প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি বি গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট এ ইজ হ্যাপেনিং, মানে বি এর প্রবাবিলিটি, বি ইভেন্ট বা বি ঘটনার প্রবাবিলিটি বের করব গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আমার এ অলরেডি জানা আছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা প্রবাবিলিটি বিটাকে যদি আমরা আলাদা করি, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি এ গিভেন বি। তো এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম, আপনারা মনে আজকে বোর হয়ে যাচ্ছেন, কয়টা বাজে? 10:49। আমি আজকে গলা ব্যথা শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে এই অংশটুকু নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো, অল্প কিছু পার্ট বাকি আছে। আর হচ্ছে ওই স্যাম্পলিং এর যেটা সেটা আমাকে মনে করাই দিন শুরুতে, ক্লাসের শুরুতে, নেক্সট ক্লাসের শুরুতে স্যাম্পলিং এর যে কোডটা আছে সেই কোডটা আপনাদেরকে আমি একটু দেখাবো। এখানের মধ্যে স্যাম্পলটা বের করার কিছু ফর্মুলা এখানে আছে, মানে সিম্পল জাস্ট পাইথন কোড আছে। আর আপনারা এই প্রবাবিলিটির স্লাইড তো অলরেডি দেওয়া আছে আপনাদের, ওইটা একটু দেখে নেবেন। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে গুগলের ড্রাইভ, যেটা মানে gradbanker@gmail এর আন্ডারে ছিল, ওইটা আমরা ট্রান্সফার করে academy@gmail.com এ নিয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে যদি আমরা চেষ্টা করবো যদি কোনো ফাইল মিসিং না হয়, আমরা যে ফাইল আপনাদেরকে দিছি 2403-তে, সেগুলোই হচ্ছে আমরা আপনাদেরকে ওই নতুন ড্রাইভে শিফট করব। তারপর যদি কোনো কিছু মিসিং হয় তাহলে একটু জানাবেন, বা বেটার হয় আপনারা
আজকে বা কালকের মধ্যেই, আজকে রাতের মধ্যেই আপনার 2403 যাবতীয় ফাইল আছে সেগুলো ডাউনলোড করে নিজের কাছে রেখে দেন। আমরা অবশ্যই সেটা আবার নতুন ড্রাইভে গিয়ে আপলোড করব, বাট ইন কেস যদি কোনো জিনিস মিসিং হয়ে যায় তাহলে আবার একটু সমস্যা। আর আমরা শিফট করার আগে সবগুলো কি বলে ফাইলগুলো আমরা ডাউনলোড করে নিব। তো এটাটা জাস্ট শিফটিং প্রসেস চলতেছে, আমাদের 2 দিন ধরে আমি এটা নিয়ে একটু ব্যস্ত আছি, দৌড়াদৌড়ির মধ্যে আছি। আহ, তাহলে আজকে আমরা আপাতত এই পর্যন্ত দেখি। আর আমি আপনাদেরকে হচ্ছে প্রবাবিলিটির আরেকটা ভিডিও আছে প্রি রেকর্ডেড, ওইটা আমি দিয়ে দিব যেখানে এগুলো এক্সপ্লেন করা আছে। তাহলে আমার জন্য একটু কষ্ট কম হবে আর কি, আমি নেক্সট ক্লাসে ডিরেক্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে যেতে পারবো। ওই ভিডিওটা দিয়ে দিব, আজকেরটা তো অবশ্যই দিব, তার সাথে প্রবাবিলিটির যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দিয়ে দিব, ওইটা একটু দেখে নেবেন। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।